যেটা আচ্ছা হ্যাঁ, ফার্স্ট যেটা যে আজকে শুরু হবে কি দিয়ে, সেল দিয়ে। তো সেল জিনিসটা কি, এটা তো আমরা আসলে সবাই জানি, এটা তো ছোটবেলা থেকে পড়ে যে জীবের কি গঠনগত এবং কার্যগত একক হলো সেল। এই সংজ্ঞাটাই আমরা এখানে আবার পড়বো, যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। ঠিক আছে, এই সংজ্ঞাটা কিন্তু আসলে নতুন করে বলার কিছু নাই, কিন্তু এই যে সেম জিনিসটা, এটা আমাদের অ্যানাটমিতেও আসে, ফিজিওলজিতেও জিজ্ঞেস করে। তো সব জায়গায় কিন্তু আমরা এক্স্যাক্টলি এটাই বলবো, যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। ঠিক আছে, সবাই পারো, যে প্রবলেম হবে না। এরপর আসি যে টাইপস অফ সেল, তাই না? যে সেল কয় ধরনের আছে, এটা আমরা সবাই জানি, সবাই পড়ে এসেছি, তাই না? ইন্টারমিডিয়েট থেকে, যে সেল হলো দুই ধরনের, একটা হলো প্রোক্যারিওটিক সেল, আর একটা হলো ইউক্যারিওটিক সেল, তাই না? এখন এই যে টাইপটা সেলের, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? এটা করা হয়েছে তার যে নিউক্লিয়াসের ক্যারেক্টারিস্টিক বা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে, তাই না? 'Cause আমরা জানি এই যে ক্যারিওটিক বলা হচ্ছে, এই ক্যারিওটিক মানে কি? ক্যারিয়ন মানে আমরা জানি, ক্যারিয়ন মানে কি, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, তাই না? তার মানে এই যে ক্লাসিফিকেশন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। প্রোক্যারিওটিক, প্রো মানে কি? প্রো মানে হলো আমরা জানি যে আদি বা প্রিমিটিভ, তাই না? অর্থাৎ প্রোক্যারিওটিক যারা, তাদের কি হবে, তাদের নিউক্লিয়াসটা কেমন, প্রিমিটিভ ধরনের বা আদি ধরনের। তার মানে নিউক্লিয়াসটা ওয়েল স্ট্রাকচার্ড না। একটা কমপ্লিট নিউক্লিয়াস যেসব বৈশিষ্ট্য থাকে, প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসে সেই বৈশিষ্ট্য সবগুলো থাকবে না। আর ইউক্যারিওটিক, ইউ মানে কি? ইউ মানে হলো কি বলতে পারি, যে নর্মাল বা ওয়েল স্ট্রাকচার বা সুগঠিত। তো ইউক্যারিওটিক সেলের যে নিউক্লিয়াস, সেটা হবে সুগঠিত, বা তার যে সবগুলো কম্পোনেন্ট নিউক্লিয়াসের এর মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে এখন পরীক্ষা আসলে এত বেশি ধরে না আমাদেরকে, বাট অনেক সময় জিজ্ঞেস করতে পারে, যে একটু আমাদের ডিফারেন্স আকারে পড়ে রাখি, তাহলে আমাদের দুইটারই কি ক্যারেক্টারিস্টিক গুলো জানা হয়ে যাবে, এন্ড আমরা যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার এখান থেকে আমরা করতে পারবো। তো ফার্স্ট থিং, যে জিনিসটা মানে বৈশিষ্ট্য জানতে গেলে কি হবে, মুখস্থ তো করবো না আমরা, তাই না? তার মানে যদি আমরা কোন একটা এক্সাম্পল সামনে ধরে নিই, আমাদের চেনা পরিচিত এক্সাম্পল, তাহলে বৈশিষ্ট্যগুলো ধরতে আমাদের সুবিধা হবে। সো প্রোক্যারিওটিক সেল কে আছে বলতো, প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল কে কে আছে? আমরা জানি প্রোক্যারিওটিক সেলকে, প্রোক্যারিওটিক সেলের একটা মেইন এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া, তাই না? প্রোক্যারিওটিক সেল হলো কারা, অল দ্য ব্যাকটেরিয়াস আর প্রোক্যারিওট। এন্ড এছাড়া কি আছে, সাম অ্যালগি বা মানে শৈবাল যেটা আছে, এরকম কিছু আছে। আর এছাড়া যত সেল আছে, তাই না, একদম ফাঙ্গাল সেল থেকে শুরু করে প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, আমাদের হিউম্যান সেল, সবগুলোই কিন্তু ইউক্যারিওটিক সেল। তো বৈশিষ্ট্য নেওয়ার সময় আমরা একটু ব্যাকটেরিয়াটা চিন্তা করবো প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে, আর হিউম্যান সেলের কথা চিন্তা করলাম ইউক্যারিওটিক এর ক্ষেত্রে। তাহলে কিন্তু আমাদের এই মানে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ইজিলি আমরা বুঝে যাবো, তাই না? তাহলে এখন আসলে সেল ওয়াল কার থাকবে, ব্যাকটেরিয়াল সেলে থাকে, তাই না? মানে প্রোক্যারিওটিক সেলে সেল ওয়াল থাকে, ইউক্যারিওটিক সেলে সেল ওয়াল থাকে না, রাইট? মেমব্রেনাস অর্গানেলে কি হয়, ইউক্যারিওটিকে থাকে, তাই না? সব অর্গানেলই তো ইউক্যারিওটিকের মধ্যে আছে সুন্দর মতো, বাট প্রোক্যারিওটিকে কোনো মেমব্রেনাস অর্গানেল নাই। রাইবোজোম কি, এটা সেই যেদিন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠছিলাম, প্রথম বায়োলজি হাতে নিছিলাম, সেদিন থেকে আমরা সবাই পড়ে আসছি, জানি যে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম 70s, ইউক্যারিওটিক সেলের রাইবোজোম 80s, তাই না? ওকে। আর নিউক্লিয়াস কি, অলরেডি বলে আসছি যে নিউক্লিয়াস হলো প্রোক্যারিওটিক সেলের সুগঠিত না, মানে ইনকমপ্লিট বলতে পারি আমরা। ঠিক আছে, আর ইউক্যারিওটিক সেলেরটা কি, ইউক্যারিওটিক সেলেরটা হলো যে কমপ্লিট বা ওয়েল স্ট্রাকচার, তাই না? আচ্ছা, এরপর আসি ডিএনএ। ডিএনএ কি হবে, প্রোক্যারিওটিক সেলের ডিএনএ হলো সার্কুলার। ঠিক আছে, আমরা জানি যে একটা বৃত্তাকার ডিএনএ থাকে বা সার্কুলার। আর ইউক্যারিওটিকে যেটা, সেটা কি, লিনিয়ার ডিএনএ। আচ্ছা, এটা হলো হিস্টোন। হিস্টোন কি, কারণ ইউক্যারিওটিক সেলের যে ডিএনএ বা নিউক্লিয়াসটা কমপ্লিট, তাই না? তো আমরা জানি এরা কিভাবে থাকে, নিউক্লিয় প্রোটিন হিসেবে থাকে। ডিএনএটা হিস্টোনের সাথে বাইন্ড করে নিউক্লিয় প্রোটিন হিসেবে থাকে। আর ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসে বা ক্রোমোজোমের ভিতর তাদের হিস্টোন প্রোটিন আছে। আর যারা প্রোক্যারিওটিক, তাদের কিন্তু কোনো হিস্টোন প্রোটিন নাই। ঠিক আছে, তারা তারা ডিএনএটা একদম স্বতন্ত্র ভাবে থাকে। ঠিক আছে, তাদের মধ্যে কোনো হিস্টোন প্রোটিন নাই। তো আশা করি আমরা এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা ছিল, বাট একটু রিভাইজ হয়ে গেল আর কি, যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল বলতে কি বোঝায় বা ডিফারেন্সটা কি। এরপরে চলে যাই আমরা নেক্সট জিনিস আমাদের, সেটা হলো স্টেইনিং। সেল পড়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, যে স্টেইনিং এর সম্পর্কে জানতে হবে। কেন? কারণ আমরা যে সেল, খালি চোখে কি দেখতে পারি সেল? না, সেল তো এত ক্ষুদ্র, এত ছোট, এটাকে খালি চোখে আমরা দেখতে পারবো না। তাহলে কিভাবে দেখবো? মাইক্রোস্কোপের নিচে দেখবো। তো সমস্যা হলো, সেলের যে ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক অলমোস্ট
পানির সমান বা ওয়াটারের সমান। তো তাই আমরা যখন দেখবো আমরা কিন্তু আসলে আলাদা করে বুঝতে পারবো না যে কোনটা সেল এর ভিতর, সবকিছু আমাদের সেম মনে হবে। এই জন্য আমরা কি করি, স্টেইনিং করি। যখন আমরা স্লাইড প্রিপেয়ার করে মাইক্রোস্কোপে দেখি তার আগে স্লাইডের মধ্যে স্টেইনিং করি। স্টেইনিং মানে তো জানো, স্টেইনিং মানে কি, রং, তাই না? স্টেইনিং মানে কি, স্টেইনিং মানে রং, মানে এক সোজা কথা আমরা স্লাইডটাকে রং করব, রং করে সেটাকে মাইক্রোস্কোপে নিচে দেখবো। এমন ভাবে রং করব যাতে সেল গুলা স্পেসিফিক কালার গ্রহণ করে, তাহলে আমরা ওই কালার দেখে সেলটাকে চিনতে পারবো। ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে যারা সেকেন্ড ইয়ার আছো, আমি জানি না তোমরা এখন মাইক্রোস্কোপের নিচে কিছু দেখছো কিনা, যেহেতু তোমাদের 2 মাসের মধ্যেই লকডাউন হয়ে গেছে, তোমরা তো সেরকম প্র্যাকটিক্যাল করার সুযোগ পাও নাই। সো যখন তোমরা মাইক্রোস্কোপ নিচে দেখবো, বা এটা মানে খুবই কমন মিম আছে, তাই না? আমরা অলওয়েজ দেখছি মাইক্রোস্কোপ তাকাইলে কি দেখি, খালি পিঙ্ক এন্ড পার্পল, আর কিছু চোখে বুঝি না, খালি গোলাপি বেগুনি রং দেখি। হ্যাঁ, তো ওই রংগুলো আসলে কি মিন করে আমাদেরকে আসলে এটা বুঝতে হবে, তাই না? তো যে আমরা স্টেইনটা করি, অনেক ধরনের স্টেইন করা যায় সেলকে, বাট মোস্ট কমনলি আমরা যে স্টেইন গুলা করি সেটা হলো হেমাটোক্সিলিন এন্ড ইওসিন স্টেইন। ঠিক আছে? হেমাটোক্সিলিন এন্ড ইওসিন স্টেইন। ঠিক আছে? এখন এর মধ্যে যে হেমাটোক্সিলিন স্টেইন আছে, সেটা হলো কি করে, কার সাথে বাইন্ড করে, আমাদের যত অ্যাসিডিক স্ট্রাকচার আছে, আমাদের সেলের ভিতর কি আছে, অ্যাসিডিক স্ট্রাকচার আছে, তাদের সাথে বাইন্ড করে। অ্যাসিডিক স্ট্রাকচার কে কে আছে? অ্যাসিডিক স্ট্রাকচার, আচ্ছা কেউ কি কিছু বলতে চাচ্ছিল? আচ্ছা বলতে চাইলে লাস্টে আমি সময় দিব ক্লাসের পর, মানে একটু শেষ করে তারপর তোমরা কোশ্চেন করো, বা চ্যাট বক্সে ড্রপ করে রাখতে পারো কোশ্চেন গুলা। সবার সব কোশ্চেনের অ্যান্সার দিব, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এরপর কি আছে, অ্যাসিডিক স্ট্রাকচার কি আছে, ডিএনএ, তাই না, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আছে কি, আরএনএ, তাই না? আচ্ছা, এটা আবার পির মতো না মনে হয়, ডিএনএ আর আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হলো অ্যাসিড। এদের সাথে হেমাটোক্সিন বাইন্ড করে এদেরকে কি কালার করে, এদেরকে করে ব্লু কালার। ঠিক আছে? ব্লু কালার করে। তার মানে যত আমাদের অ্যাসিডিক স্ট্রাকচার তারা কি কালার হবে, ব্লু কালার হবে। তো মেইন অ্যাসিডিক মানে ডিএনএ মেইনলি কোথায় থাকে আমরা জানি, মেইন থাকে নিউক্লিয়াস। যেটা নিউক্লিয়াস সেটা কি কালার হবে, সেটা হবে ব্লু কালার। ঠিক আছে? আর কি আছে, আর মেইনলি কিন্তু অ্যাসিড থাকে আরেকটা জায়গায়, তাই না? সেটা হলো রাইবোজোম। রাইবোজোমের মধ্যে মেইনলি থাকে কে, আরএনএ, তাই না? তাই রাইবোজোমও কিন্তু আমাদের ব্লু কালার হবে। ঠিক আছে? আর আদার্স যে সাইটোপ্লাজম আছে তাদেরকে কে কালার করবে, তাদেরকে করবে ইওসিন। ইওসিন আদার যে সাইটোপ্লাজমিক যে স্ট্রাকচার গুলো আছে বা বেসিক যে স্ট্রাকচার গুলো আছে, সেগুলোর সাথে বাইন্ড করে তাদেরকে কি করবে, পিঙ্ক বা রেড কালার করবে। ঠিক আছে? তার মানে যেহেতু আমরা এই স্টেইন দিয়ে রং করে সেলটাকে মাইক্রোস্কোপের নিচে দেখবো, মাইক্রোস্কোপের নিচে তাকায় আমরা দুইটা জিনিসই দেখতে পারবো, দুইটা রং দেখতে পারবো, হয় পিঙ্ক বা পিঙ্ক অর রেড, বা ভায়োলেট বা পার্পল অর ব্লু। এই দুইটা কালার ছাড়া আমরা আর কিছুই দেখবো না। যখনই তোমরা পরীক্ষার খাতায় বা প্র্যাকটিক্যাল বলো বা যে কোনো জায়গায় মাইক্রোস্কোপিক্যাল কোনো ছবি আঁকবো, অবশ্যই শুধুমাত্র দুইটা রং ইউজ করতে হবে। এছাড়া আর কোনো রং দিয়ে বা শুধু পেন্সিল দিয়ে আঁকার আমাদের স্কোপ নাই। তো সেগুলো আমরা মাইক্রোস্কোপে দেখি না। ঠিক আছে? এটা খুব বেসিক জিনিস, এটা একটু জেনে রাখলে আমাদের আহ পরবর্তী আমরা যতটুকু জেনারেল অ্যানাটমি পড়ি, যত হিস্টোলজি পড়ি না কেন, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো আই হোপ যে মোটামুটি সবার ক্লিয়ার এই জিনিসটা। আচ্ছা, ওকে, একজন কোশ্চেন করছো যে মাইটোকন্ড্রিয়া কি ব্লু কালার নিবে। আচ্ছা হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া হল ব্লু কালার নিবে, হ্যাঁ নিতে পারে। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, কিছু আরএনএ থাকে। ঠিক আছে? তাই মাইটোকন্ড্রিয়া ওই তার নিজের ডিএনএ আরএনএ এর জন্য স্লাইটলি ব্লুইশ কালার নিতে পারে। ঠিক আছে? আর আরেকজন বলছে প্রিভিয়াস স্লাইডের ব্যাপার, তো ওটা হলো আমরা তোমাদেরকে পুরা স্লাইড নোট সবকিছু দিয়ে দিব ক্লাস শেষে। ঠিক আছে? তো চিন্তা করো না। তাও তুমি যেটা তোমরা বলছিলা, আমার আসলে কি হচ্ছে, আচ্ছা সো আমরা তোমাদেরকে দিয়ে দিব লাস্টে। ঠিক আছে? চিন্তা করো না। আচ্ছা, এরপরে যাই। এরপরে আমরা যেটা জিনিস করবো সেটা হলো পার্টস অফ আ সেল। ঠিক আছে? যে সুন্দর একটা সেলের ছবি নিয়েছিল, এই ছবিটা আমি নিয়েছি হলো ডিফিওরে থেকে। এন্ড তোমরা যখন প্র্যাকটিক্যাল খাতা আঁকবো, সবার আগে প্র্যাকটিক্যাল খাতায় এই সেলের ছবি আঁকতে হয়। এই ছবিটা আমরা সুন্দর করে একটু দেখবো, বুঝবো, because এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে? তো পার্টস অফ এ সেল, একটা সেলের কি কি পার্ট আছে আমরা মোটামুটি জানি, তাই না? সবাই জানি, ইন্টারমিডিয়েট থেকে সবাই পড়ে আসছি, বা আরো আগে থেকে পড়ে আসছি এসএসসি থেকে। সেলের এই যে বাইরের যে পার্টটা, তাই না, পুরো বাইরের যে অংশটা সেলকে কাভার করে আছে, সেটা কি, সেটা হলো প্লাজমা মেমব্রেন। সেলকে কাভার করে যে মেমব্রেনটা আছে বাইরে, সেটা হলো প্লাজমা মেমব্রেন। আর প্লাজমা মেমব্রেনের ভিতরে, তাহলে এই যে বাইরের অংশটা, এটা হলো আমাদের প্লাজমা মেমব্রেন। আর ভিতরের বাকি যা কিছু আছে সবকিছু কি, সবকিছু হলো প্রোটোপ্লাজম। তার মানে সেলের কয়টা পার্ট, সেলের হলো দুইটা পার্ট,
একটা হলো প্লাজমা মেমব্রেন আর একটা হলো প্রোটোপ্লাজম। এখন এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের আবার দুইটা পার্ট। কি কি? এই যে মাঝখানে নীল রঙের যে বড় জিনিস, সেটা আমরা সবাই চিনি, এটা কি? নিউক্লিয়াস, তাই না? মানে প্রোটোপ্লাজমের পার্ট হলো একটা নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের মধ্যে যা আছে সবকিছু কি? সবকিছু হলো সাইটোপ্লাজম। তার মানে সেলের পার্ট কি কি এটা সবাই জানি, আবার বলি। দুইটা পার্ট, প্লাজমা মেমব্রেন এন্ড প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের পার্ট কি কি? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। আচ্ছা, তো এখন আসি যে সাইটোপ্লাজমের কি কি পার্ট আছে। ঠিক আছে, সাইটোপ্লাজমের আবার তিনটা অংশ আছে। কি কি? একটা হলো সাইটোসল। সাইটোসল মানে হলো সাইটোপ্লাজমের যে লিকুইড পোর্শন বা ওয়াটারি পোর্শন, যেটা যেটা আমরা ম্যাট্রিক্সও বলতে পারি, সেটা হলো সাইটোসল। এরপর কি? এরপর হলো অর্গানেলিস। আর কি আছে? আর হলো ইনক্লুশনস। ঠিক আছে, অর্গানেলি কি এখন, আর ইনক্লুশন কি? ঠিক আছে, অর্গানেলি মানে হলো যে আমাদের সাইটোপ্লাজমের যত কিছু মেটাবলিক্যালি অ্যাক্টিভ জিনিসপত্র আছে সেগুলো হলো অর্গানেলি। ঠিক আছে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি? যাদের মধ্যে মেটাবলিজম হবে, মানে যে কোনো ধরনের ক্রিয়া বিক্রিয়া হবে। ঠিক আছে, তাদেরকে আমরা বলি অর্গানেলি। অর্গানেলি মানে কি? তারা হলো লিভিং, সাইটোপ্লাজমের পার্মানেন্ট পার্ট। আচ্ছা, এখন লিভিং কেন বলতেছি, কিভাবে বুঝবো লিভিং? যে লিভিং, তার মানে যে জীবিত, তার মধ্যে কিছু না কিছু হবে অলওয়েজ, তাই না? তার মধ্যে যে কোনো ধরনের মেটাবলিজম হবে। মেটাবলিজম মানে যে কোনো ধরনের ক্রিয়া বিক্রিয়া হবে। মেটাবলিজমের দুইটা পার্ট আছে আমরা জানি, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হয় ওটার মধ্যে কিছু তৈরি হচ্ছে, ওটার মধ্যে কিছু ব্রেকডাউন হচ্ছে, ভাঙতেছে। ঠিক আছে, যাই হোক না কেন, তার মধ্যে অলওয়েজ কিছু না কিছু কাজ চলতে থাকবে, মেটাবলিজম হতে থাকবে। তারা হলো আমাদের অর্গানেলি। ঠিক আছে, আচ্ছা। আর ইনক্লুশন মানে কি? ইনক্লুশন হলো অর্গানেলির উল্টা। মানে এরা হলো নন লিভিং, মানে এদের মধ্যে কোনো মেটাবলিজম হবে না। তাহলে এরা কি? এরা আসলে অ্যাকুমুলেশন অফ মেটাবোলাইটস। মানে এই যে অর্গানেলের মধ্যে মেটাবলিজম হয়ে যে পদার্থগুলো তৈরি হচ্ছে, যে সাবস্টেন্স গুলো তৈরি হচ্ছে, যাদেরকে আর মেটাবলিজম করা যায় না, সেই জিনিসগুলো সেলে ইনঅ্যাক্টিভ হয়ে জমা থাকবে। And সেই যে ইনঅ্যাক্টিভ পার্টস গুলো, সেটাই হচ্ছে আমাদের ইনক্লুশনস। ঠিক আছে, আচ্ছা, একটু পরে আমরা ডিটেলস দেখবো এই জিনিসটা। তার আগে দেখে আসি যে অর্গানেলি আবার কি আছে। দুই ধরনের আছে, তাই না? আমরা জানি হলো মেমব্রেনাস অর্গানেলি, মানে যারা মেমব্রেন দিয়ে কাভার্ড থাকে। আর হলো নন মেমব্রেনাস অর্গানেলি। এখন আমাদের ভাইবা বলো, রিটেন বলো, এমসিকিউ বলো, সবকিছুর জন্য ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি কি অর্গানেলিস মেমব্রেনাস আর কি কি অর্গানেলি নন মেমব্রেনাস। ঠিক আছে, অ্যানাটমিতেও লাগবে, ফিজিওলজিতেও লাগবে, সেটা আমরা খুব ভালো করে পড়বো। মানে আজকের ক্লাসেই পড়ে যাবো, একদম সবাই এখানেই পড়ে ফেলবো, যাতে পরের ভুল না হয়। আগে নন মেমব্রেনাস করি, যেগুলো কম। কি কি আছে দেখো, সবাই জানি মোস্ট কমন কি? রাইবোজোম, সেন্ট্রোসোম, সাইটোস্কেলেটন আর প্রোটিওসোম। ঠিক আছে, খুবই ইজি, সংক্ষেপে মনে রাখতে পারি যে বর্তমানে খুবই একটা টেস্ট করা হচ্ছে করোনার জন্য, পিসিআর। পিসিআর দিয়ে মনে রাখতে পারি, পিতে প্রোটিওসোম, সিতে হলো সেন্ট্রোসোম এন্ড সাইটোস্কেলেটন, আর আরতে হলো রাইবোসোম। ট্রাই হোক যে তোমাদের সঙ্গে সূত্র সূত্র লাগবে না, এই জিনিসটা তোমরা ইজিলি এমনি মনে রাখতে পারবা। এন্ড অলওয়েজ চেষ্টা করবে পরীক্ষার সময় রাইবোসোমটা আগে বলার, সবার আগে, কারণ এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট নন মেমব্রেনাস এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা। আর মেমব্রেনাস কি কি আছে? বাকি যা আছে, বাকি যত অর্গানেলি আছে এই চারটা ছাড়া, সবাই হলো মেমব্রেনাস। কি আছে মেমব্রেনাস? এটা হলো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোসোম, এন্ডোসোম, পারক্সিসোম। ঠিক আছে, এই এখন মনে হচ্ছে মুখস্থ করতে হবে, মনে থাকবে না। একটু পর যখন আজকের ক্লাসে সবগুলা ডিটেলস পড়ে ফেলবো, তখন দেখবো ইজিলি নামগুলো মনে থাকতেছে। তো জাস্ট নন মেমব্রেনাস গুলো মাথায় রাখবো, মেমব্রেনাস আমরা অটোমেটিক্যালি পারবো। আচ্ছা, এরপর আমরা এখন ডিটেলসে ঢুকবো যে কি কি যতগুলো জিনিসের নাম জানলাম আমরা। ঠিক আছে, সে সবগুলা নিয়ে এখন আমরা একটু ডিটেলসে যাব। ঠিক আছে, তার আগে তোমাদের কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা বললাম তার উপর? থাকলে যে কোশ্চেন করতে পারো। আমি একটু চ্যাট বক্সটা দেখে নিই। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বুঝিয়ে বললে ভালো। তো এটা আসলে মানে ব্যাপারটা কি, মানে এটা পড়ার কিছু না, জাস্ট এমনি বলতেছিলাম যে আমরা খালি চোখে কোন জিনিস দেখি যেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পানির সমান, তাই না? সেটা তো আমরা দেখতে পারবো না, ওয়াটার তো তার ভিতর দিয়ে পাস করে চলে যাবে। যেটা সেলের রিফ্র্যাক্টরি ইন্ডেক্সটা সেম। তো আমরা শুধু শুধু যদি দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো না সেলটা, বিকজ সেটা লাইট ওটার ভিতর দিয়ে পাস করে চলে যাবে। কখন দেখতে পারবো? যখন সেটা একটা স্টেইন নিবে, কালারফুল হবে, তখন। ঠিক আছে, আচ্ছা। আর রাইবোজোম কেন ব্লু কালার নাই? বিকজ রাইবোজোমের মধ্যে হলো ওই যে
মেইনলি রাইবোজোম কি দিয়ে তৈরি? আরএনএ এন্ড প্রোটিন দিয়ে তৈরি, তাই না? আরএনএটা কি? অ্যাসিডিক। যেটাই অ্যাসিডিক সেটাকে হেমাটোক্সিলিন কালার করবে, হেমাটোক্সিলিন কালার করলে সেটা ব্লু হয়ে যাবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া নিয়ে একজন কোশ্চেন, ওই যে বললাম মাইটোকন্ড্রিয়াটা হলো অ্যাসিড কিন্তু খুবই কম থাকে, তাই না? মাইটোকন্ড্রিয়ার পার্টে ডিএনএ, যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা আরএনএ খুবই কম থাকে, অন্যান্য প্রোটিন জিনিসই বেশি থাকে। মেইনলি পিঙ্ক কালারই নিবে ধরে নিতে পারি, বাট কিছু কিছু ব্লু দেখা যেতে পারে। আর আসলে এত ডিফাইন করা যায় না কেন? তো আমরা যে লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখবো সেখানে তো আসলে অর্গানেলি গুলো এত স্পষ্ট দেখা যায় না। তো সেলটাই বুঝতে পারি কোনোভাবে যে একটা সেল মেমব্রেন আছে, পিঙ্কিশ কালার দিয়ে সাইটোপ্লাজম আছে, ব্লু কালার দিয়ে নিউক্লিয়াস আছে। এছাড়া আমাদের যে মাইক্রোস্কোপের দিকে লাইট মাইক্রোস্কোপ, এখানে আর কোনো অর্গানেলি সেভাবে বোঝা যায় না। ঠিক আছে? আচ্ছা, অর্গানেলিজ এন্ড ইনক্লুশনটা একটু পরে আছে, আমি আবার বলবো। ঠিক আছে? সাইটো সাইটোসল আরেকবার, সাইটোসল মানে হলো সাইটোপ্লাজমের যে ওয়াটারি পার্ট, মানে ম্যাট্রিক্স যেটা, ঠিক আছে, সেটা বা লিকুইড পোর্শন যেটা, সেটাই হলো সাইটোসল। আচ্ছা, লামিয়া শাহিন বলছো যে হেমাটোক্সিলিন আর ইওসিন স্টেইন দুইটাকে একসাথে ইউজ করা হয়। ইয়েস, এই দুইটা কিন্তু আলাদা স্টেইন না, একটা স্টেইনের দুইটা পার্ট। ঠিক আছে? হেমাটোক্সিলিন এন্ড ইওসিন একটাই স্টেইন, তার দুইটা কম্পোনেন্ট হলো একটা হেমাটোক্সিলিন একটা ইওসিন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো মোটামুটি এই কোশ্চেন ছিল, আর যে কোশ্চেন গুলো তোমরা করছো সেই কোশ্চেনটা কিন্তু আমরা একটু পরে আসবো। ঠিক আছে, একটু পরে আমরা এমনি পেয়ে যাবো। ওকে। আচ্ছা, আরেকজন বলছে যে ক্লাস নিব নাকি কোশ্চেনের অ্যান্সার করব। ঠিক আছে, তো দুইটাই করব। ওকে, চিন্তা করো না, ক্লাসও নিব, কোশ্চেনের অ্যান্সারও দিব। কোনটা ছাড়া তো আর আমাদের ক্লাস কমপ্লিট হবে না, তাই না? বাট আগে আমরা চেষ্টা করবো টানা ক্লাস নিয়ে যাওয়ার, এন্ড সব কোশ্চেন গুলো আমরা লাস্টে ফেস করবো, বিকজ টাইমের একটা ব্যাপার আছে। এটা আমরা অবশ্যই বুঝি, খেয়াল করি যে রাতের বেলা আমাদের ক্লাস শুরু করতে হচ্ছে রমজানের দিনে। তো আমরা এখন চেষ্টা করবো টানা ক্লাসটা নিয়ে যাওয়ার। ঠিক আছে? আচ্ছা, বাট তোমাদের যা যা কোশ্চেন আসছে চ্যাট বক্সে ড্রপ করে রাখো, আমি অ্যান্সার দিই বা অন্য যেই দিক, অ্যান্সার আমরা দিবই। ওকে। আচ্ছা, ওকে, এখন আসি সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন কি? সবাই জানি যে সেল মেমব্রেন মানে হলো সেলকে কাভার করে যে মেমব্রেন থাকে সেটা হলো সেল মেমব্রেন। ঠিক আছে? এই সেল মেমব্রেন যে স্ট্রাকচার, পরীক্ষায় আমাদের কি আসে সেল মেমব্রেন থেকে? একটা আসে যে ড্র এন্ড লেবেল দ্য সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেনটাকে আঁকতে হবে পরীক্ষায় রিটেনে। স্ট্রাকচার আসে, হলো ফাংশন আসে। তো স্ট্রাকচার কি? আমরা জানি সবাই, তাই না, যে ইন্টারে আমরা প্রথমে এমসিকিউর জন্য অনেকগুলা মুখস্থ করতাম যে সেল মেমব্রেনের কি কি স্ট্রাকচার আছে, কি কি হাইপোথিসিস আছে, কে কে দিয়েছে, কত সালে দিয়েছে। যেমন ধর ইউনিট মেমব্রেন হাইপোথিসিস আছে, তারপর ডেভসন এন্ড ড্যানিয়েলির স্যান্ডউইচ মডেল আছে, ফ্লুইড মোজাইক মডেল আছে। বাট এখন যেটা এস্টাবলিশ, সত্য বলে যাকে জানি আমরা, সেটা কোন মডেল? সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল, তাই না? যেটা হলো একদম প্রতিষ্ঠিত সত্য যে এটাই হলো সেল মেমব্রেনের আসল স্ট্রাকচার, হলো ফ্লুইড মোজাইক মডেল। তাই আমরা আজকের ক্লাসে এই ফ্লুইড মোজাইক মডেলটাই আসলে করব। ঠিক আছে? আচ্ছা, তো ফ্লুইড মোজাইক মডেল অনুসারে সেলের কি কি পার্ট আছে? সেল মেমব্রেনের তিনটা জিনিস আছে। ঠিক আছে? আমরা যে তিনটা জিনিস মেইন কমন আমাদের বডির গঠনের যে মূল তিনটা জিনিস, সেই তিনটাই: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই তিনটা জিনিস দিয়ে আমাদের সেল মেমব্রেন গঠিত। ঠিক আছে? তো সবার আগে দেখি, সবার আগে মেইন কোনটা, সেটা হলো আমাদের লিপিড। কি বললাম? তিনটা জিনিস, তাই না? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। লিপিডের মধ্যে কি আছে? মেইন যেটা প্রথমে, এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার। এটা কি? ফসফোলিপিড বাইলেয়ার। অর্থাৎ আমরা যদি বলি যে মেইন পার্ট কোনটা আমাদের সেল মেমব্রেনে, সেটা হলো এই যে ফসফোলিপিড বাইলেয়ার আছে সেটা। তো এই যে এই পোর্শনটা, এটা হলো একটা ফসফোলিপিড। এন্ড এটা কয়টা লেয়ার আছে? দুইটা, উপরে একটা নিচে দুইটা, নিচে একটা, এই দুইটা। আরেকটা লিপিড গুলো থাকে, সেটা থাকে হলো কোলেস্টেরল। ঠিক আছে? এই ফিগারে কোলেস্টেরল দেখা নাই, নেক্সট স্লাইডে আমরা একটা ফিগার দেখবো, সেখানে খুব সুন্দর করে কোলেস্টেরলটা দেখতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে লিপিডের পরে? লিপিডের পরে আমরা বলেছিলাম লিপিডের পরে আছে প্রোটিন। তো প্রোটিন কি কি আছে দেখো, এই যে লিপিডের মাঝখানে মাঝখানে যে বড় বড় জিনিসগুলো আছে, এগুলাই হলো আমাদের প্রোটিন। ঠিক আছে? তো এই জন্য মেইনলি যদি আমরা বলি যে এক কথায় যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কি, সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ ফসফোলিপিড বাইলেয়ার উইথ সাম এমবেডেড প্রোটিনস। এক কথায় বললে এটা দিয়ে কিন্তু আমরা সেল মেমব্রেনের কমপ্লিট স্ট্রাকচারটাকে বলে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর এখন আছি তাহলে একটু ডিটেলসে ঢুকবো। লিপিড দুইটা জানলাম, প্রোটিন কয় ধরনের? প্রোটিনও দুই ধরনের। একটা হলো এই যে দেখো, যে বড় বড় প্রোটিন, তাই না, যেগুলো পুরো সেল মেমব্রেনের লিপিড বাইলেয়ারের পুরো লেয়ারটাকে পাস করে যাচ্ছে বা পুরো লেয়ার জুড়ে আছে, সেটা সেটা কি? সেটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, তাই না? এটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, বা আরেক নাম হলো ট্রান্স মেমব্রেন প্রোটিন। যেহেতু ফুল মেমব্রেন জুড়ে আছে, তাই এর নাম ট্রান্স মেমব্রেন প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন।
আরেকটা কি, এটা হলো এই প্রোটিন গুলা, এইটা এইটা, যারা কি হচ্ছে, যারা সেল মেমব্রেনের পুরা লেয়ার জুড়ে নাই, যে কোনো একটা সাইডে অ্যাটাচ, তারা হলো পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, এখন এই পেরিফেরাল প্রোটিনটা মেইনলি কোথায় থাকে? মেইনলি থাকে হলো সেলের ইনার সাইডে। এই সেলটাকে যদি চিন্তা করি, এটা কি সেলের বাইরের দিক, তাই না? এটা হলো সেলের বাইরের দিক, আর এইটা হলো সেলের ভিতরের দিক, আর মাঝেই তো আছে সেল মেমব্রেন, তাই না? তার মানে দেখো, যেটা ভিতরের সাইডে, ইনার পার্টে কিন্তু এই পেরিফেরাল প্রোটিন গুলো বেশি। ঠিক আছে, তাহলে পেরিফেরাল প্রোটিন গুলো থাকে মেইনলি কোথায়? ইনার পার্ট। ওকে। আচ্ছা, লিপিড গেল, প্রোটিন গেল, একটা কি আছে, একটা হলো আমাদের কার্বোহাইড্রেট, তাই না? কার্বোহাইড্রেট গুলো আবার কয় ধরনের? কার্বোহাইড্রেট গুলা হলো আমাদের দুই ধরনের, জানি আমরা, তাই না? কি কি? এই যে সেল কার্বোহাইড্রেট থাকে হলো সেলের আউটসাইড, বাইরের দিকে। এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা লিপিডের সাথে অ্যাটাচ, সেটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। কি বলি? গ্লাইকোলিপিড। আর যে কার্বোহাইড্রেটটা প্রোটিনের সাথে অ্যাটাচ, এই যে প্রোটিনের সাথে অ্যাটাচ, সেটা হলো আমাদের গ্লাইকোপ্রোটিন। সেটা হলো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, আর এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে দুইটা কার্বোহাইড্রেটকে কি বলে? বলে হলো গ্লাইকোক্যালিক্স। দুইটাকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। আর কার্বোহাইড্রেটের একটা ইম্পর্টেন্স কি, একটা যে ইম্পর্টেন্স বলি কি হবে, এটা সেলের আউটার সারফেস কে ইন্ডিকেট করে। ঠিক আছে, যেমন পেরিফেরাল প্রোটিনটা বলছিলাম মোস্টলি ইনার পার্টে থাকে, সেরকম কার্বোহাইড্রেটটা কি মোস্টলি না, অলওয়েজ আউটার পার্টে থাকে। ঠিক আছে, শুধুমাত্র আউটসাইডে। আচ্ছা, আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো যে আমাদের যে সেল মেমব্রেন, এই মেমব্রেনটাই কিন্তু আমাদের যত অর্গানালি আছে, বলছি না, যত মেমব্রেনাস অর্গানালি আছে, সবার মেমব্রেনই কিন্তু সেম এই স্ট্রাকচারে গঠিত। আর একটা স্পেশাল জিনিস কি, তাদের মধ্যে কার্বোহাইড্রেট গ্লাইকোক্যালিক্সটা এত বেশি দেখা যায় না। গ্লাইকোক্যালিক্সটা শুধুমাত্র সেল মেমব্রেনের ক্ষেত্রেই থাকে। আচ্ছা, এই ছিল আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার। মানে এই ছবিটা দেখি, এই ছবিটা একটু বেশি ইজি মনে হচ্ছে, তাই না? যেহেতু একটা 2D ছবির মতো লাগতেছে। এই ছবিটা আমরা ভালো করে দেখবো, এন্ড পরীক্ষায় যদি আসে এটাই আমরা আঁকতে পারি। ওই ছবিটা আঁকা একটু কঠিন, তাই না? 3D-র মতো ছবি। তো এইরকম একটা সিম্পল ছবি যদি আমরা পরীক্ষায় আঁকি, দ্যাটস ইনাফ, সেটা আঁকলেই কিন্তু হবে। আর ওই ছবিতে একটা জিনিস আমরা দেখি না, সেটা কি? কোলেস্টেরল। এই যে দেখো, এই জিনিসগুলো হলো আমাদের কোলেস্টেরল, যেটা এই মেমব্রেনের ভিতরে লিপিড বাইলারের মাঝখানে মাঝখানে এরকম কোলেস্টেরল আছে। আর এই কোলেস্টেরলের ইম্পর্টেন্সটা কি? এই কোলেস্টেরল হলো আমাদের এই সেল মেমব্রেনের ফ্লুইডিটিটা নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? সেল মেমব্রেনের ফ্লুইডিটি, মানে তারল্য। এখন আমরা তো কি বলছি, যে এই যে মডেল, এর নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। কেন বলছি ফ্লুইড? কারণ লিপিড গুলা হলো একটা লিকুইডের মতো দেখা যায় যখন দেখবো, মানে এদের কারোর পজিশন ফিক্সড না। এই ফসফোলিপিড বাইলেয়ার, এই ফসফেট বাইলেয়ার, এরা অলওয়েজ কি করতেছে, নিজের জায়গা চেঞ্জ করছে। যখন জায়গা চেঞ্জ করে, দেখলে মনে হবে এটা তরল পদার্থ, ফ্লুইড মনে হয়। আর মোজাইক কেন? বলতে এই যে প্রোটিন গুলা মাঝখানে মাঝখানে মোজাইকের মতো রয়েছে। আবার এটাকে এই জন্য আইসবার্গ মডেলও বলে। মনে হয় যে পুরো সমুদ্রের মধ্যে এই প্রোটিন গুলা বরফের খন্ড বা আইসবার্গের মতো ভেসে আছে। আর এই কোলেস্ট্রল তাহলে কি করে? কোলেস্ট্রল গুলো কিন্তু মুভ করে না, ওরা কিন্তু ফিক্সড। এই জন্য এরা ফ্লুইডিটি নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ যত বেশি কোলেস্ট্রল থাকবে, ফ্লুইডিটি তত কমবে। যত কম কোলেস্ট্রল হবে, লিপিড গুলো তত বেশি মুভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি যে আরেকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হলো যে সেল মেমব্রেনের ফাংশন কি। ঠিক আছে, সেল মেমব্রেনের মেইন ফাংশন কি দেখো, যে কোনো মেমব্রেন, বডির যে কোনো মেমব্রেনের ফাংশন কি হয়? আবরণের একটা ফাংশন হলো প্রোটেকশন, তাই না? কি করে? এটা বাইরের জিনিসগুলো থেকে ভিতরের জিনিসগুলোকে রক্ষা করবে। So, একটা ফাংশন, মেইন ফাংশন হলো প্রোটেকশন। সেকেন্ড কি? সেকেন্ড হলো, আচ্ছা ইয়ে চলে গেছে, আচ্ছা, প্রোটেকশন। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হলো শেপ। সেল মেমব্রেনটা আহ একদম ফিক্সড করে ধরে রাখছে সেলটাকে, এই জন্যই কিন্তু সেলের একটা নির্দিষ্ট শেপ পাচ্ছে, তাই না? আকার পাচ্ছে, সেটা হলো সেলের শেপ দেয়। এরপরে কি? এরপর একটা হলো, এর একটা ব্যারিয়ার তৈরি করে, সিলেক্টিভ ব্যারিয়ার। মানে কি? সেল মেমব্রেন থাকার কারণে কিন্তু যে কোনো পদার্থ ইচ্ছা মতো সেলের ভিতরে আসতে পারতেছে না, বা সেল থেকে ইচ্ছা মতো বের হয়ে যাবে না। সেল মেমব্রেন ঠিক করবে যে কে ভিতরে ঢুকতে পারে, কে বাইরে বের হতে পারে। ঠিক আছে, তার মানে এরা হলো একটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে। ঠিক আছে, এছাড়া কি? তারপর ব্যারিয়ারের সাথে কি আছে? ওই যে সিলেক্টিভ পারমিয়াবিলিটি, মানে কে কে আসবে, কে কে যাবে, সেই পারমিয়াবিলিটিটাও কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। এরপর কি আছে? এরপর এরা হলো একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি করে, তাই না? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, অর্থাৎ সেলের বাইরে আর ভিতরে আয়নের একটা ব্যালেন্স মেনটেন করে। ঠিক আছে, কখনোই কিন্তু সমান সমান হতে দেয় না। তোমাদের ফিজিওলজিতে পড়ছো মেমব্রেন পটেনশিয়াল, সেখানে দেখছো একটা
মেমব্রেনের দুই পাশে একটা পটেনশিয়াল বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, মানে যে আয়ন গুলো আছে তাদের কনসেন্ট্রেশনে একটা ডিফারেন্স থাকে, তাই না, সেটা মেনটেন করে। আর কি করে? আর হলো কমিউনিকেশন মেনটেন করে। কমিউনিকেশন কেমন হতে পারে? একটা হতে পারে সেল টু সেল কমিউনিকেশন, সেটা মেনটেন করে। আর আরেকটা হতে পারে যে বিভিন্ন হরমোন এনজাইম এসে সেই সেলের উপর কাজ করতে পারে। কিভাবে কাজ করে? যে হরমোন বা এনজাইমের যে রিসেপ্টর গুলো আছে সেগুলো আমাদের সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তাদের থ্রুতে যখন সেই হরমোন বা এনজাইম গুলো সেই সেল মেমব্রেন রিসেপ্টরে অ্যাটাচ করবে, তখনই কিন্তু তারা কাজ করবে। এভাবে তারা কমিউনিকেশনও হেল্প করে। আচ্ছা, তো এই গেল আমাদের মোটামুটি ফাংশন। ফাংশন, কারো মাইক্রোফোন মেবি অন আছে, একটু যদি মিউট করে দাও ভালো হবে। আচ্ছা, তাহলে ফাংশন বোঝা গেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতেছো? রিটেনে কিন্তু আসবে, খুবই ফ্রিকোয়েন্টলি আসে রিটেনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ফাংশন গুলা কি কি। এরপর আসি, এরপর কি আছে? এরপর হলো যে লিপিডস ইন সেল মেমব্রেন। সেল মেমব্রেনে কি কি লিপিড থাকে এটা আমরা একটু স্ট্রাকচারটা আলাদা করে দেখার চেষ্টা করছি। যেটা তোমরা জানছি দুই ধরনের লিপিড থাকে, একটা হলো কি ফসফোলিপিড, আর একটা হলো কোলেস্টেরল। ফসফোলিপিডের পার্টটা কি আমরা জানি, ফসফোলিপিডের দুইটা অংশ, তাই না? একটা হলো যে হেড, যে গোলাকার অংশ, এটা হলো পোলার হেড, যেটা হলো হাইড্রোফিলিক, তাই না? এটা কি দিয়ে তৈরি? এটা মেনলি আমাদের ফসফেট দিয়ে তৈরি, তাই না? তো এটাকে আমরা বলি ফসফেট হেড, যেটা হলো হাইড্রোফিলিক। এই যে আমাদের সেই ফসফরাসটা এখানে আছে। আর আরেকটা যে টেইল, এটা কি? এটা হলো ফ্যাটি অ্যাসিড টেইল। এবং এটা কি হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে কি? এটা পানিকে আকর্ষণ করবে, ওয়াটার অ্যাট্রাক্ট করবে। আর হাইড্রোফোবিক মানে ওয়াটার রিপেলেন্ট, ওয়াটারকে দূরে সরাই দিবে, ঠেলে দিবে, তাই না? আচ্ছা, আর দেখো এটার স্ট্রাকচারটা কিরকম হয় ফ্যাটি অ্যাসিডের। যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে সেক্ষেত্রে এটা স্ট্রেইট হয় টেইলটা। আর যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে সেটা বেন্ড, মানে স- এটা সোজা না, তাই না, এটা একটু যে বাঁকানো এরকম। এত কিছু মনে রাখলেও হবে, জাস্ট এটাই মনে রাখো যে একটা ফসফেট হেড যেটা হাইড্রোফিলিক বা ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে, এটা ফ্যাটি অ্যাসিড টেইল, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড টেইল যেটা কি হাইড্রোফোবিক, অর্থাৎ ওয়াটারকে রিপেল করবে, ঠিক আছে? আর এটা তো কোলেস্ট্রল, তো কোলেস্ট্রলই, ঠিক আছে। এরপর কি আছে? এরপর হলো প্রোটিনস ইন সেল মেমব্রেন। এটা একটু ইম্পর্টেন্ট। প্রোটিনের ক্ষেত্রে আমরা বলছিলাম না, দুই ধরনের, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এই যে দেখো, এই যে প্রোটিন গুলো সেল মেমব্রেনের পুরোটা জুড়ে আছে, এরা হলো ইন্টিগ্রাল প্রোটিন, রাইট? আর এই যে গুলো যেগুলো এই যে বাইরের ভিতরের দিকে আছে, এরা হলো পেরিফেরাল প্রোটিন। কারণ এই ছবিটা দেখানোর কারণ হলো যে ইন্টিগ্রাল প্রোটিনটা দুই ধরনের হতে পারে। কি কি? যে প্রোটিনটা একবারই সেল মেমব্রেনকে পাস করছে সেটা হলো সিঙ্গেল পাস বা ওয়ান পাস মেমব্রেন প্রোটিন। আর এই প্রোটিন দেখো কি করছে, ওখানে মাল্টিপল বার সেল মেমব্রেনটাকে পাস করছে, না? যেমন একবার এই দিক দিয়ে গেছে, আবার এই দিক দিয়ে উপরে উঠছে, আবার এই দিকে নামছে, বারবার সেল মেমব্রেনকে পাস করছে। সে হলো মাল্টিপাস প্রোটিন বা মাল্টিপাস ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো এটা জাস্ট বলার জন্য বললাম, এত ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এরকম একটা খুবই কমন এক্সাম্পল কি পাবো মাল্টিপাল পাস প্রোটিনের? যখন ফিজিওলজিতে পড়বো 7 পাস এনজাইম। রিসেপ্টর। হ্যাঁ, ভেরি গুড, 7 পাস রিসেপ্টর, ঠিক আছে। কেউ যে আনসার দিছো অ্যাবসলিউটলি, সেটা জি প্রোটিন, যেটা সেটা হলো 7 পাস প্রোটিন, ঠিক আছে। তো ওইখানে আমাদের এটা একটু কাজে লাগে। ওকে, আচ্ছা, তো এরপর আসি কি? এরপর আসি আমাদের ফাংশন অফ প্রোটিন ইন সেল মেমব্রেন। এটা আসলে আমাদের জেনারেল অ্যানাটমিতে এত ইম্পর্টেন্ট না, এটা একটা পেইড কোশ্চেন হলো ফিজিওলজির জন্য। ফিজিওলজি রিটেন বলো ভাইবা বলো, তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন কি। আর তাও অ্যানাটমিতে অনেক সময় আসে, ডিউতেই হয়তো একবার আসছিল, অনেক আগে 10 সালের দিকে আসছে, একটা আমরা দেখি। এই যে ফাংশন, এটাকে আমরা খুব ইজিলি একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হলো রাইস, ঠিক আছে। রাইস থেকে আটতে কি? আটতে হলো রিসেপ্টর, অর্থাৎ এনজাইম, লিপিড মানে প্রোটিনটা কাজ করতে পারে কি রিসেপ্টর হিসেবে, অর্থাৎ এখানে এসে যে কোনো এনজাইম বা হরমোন বাইন্ড করে তার কাজ করবে। আইতে কি? আইতে হলো আয়ন চ্যানেল বা আয়ন পাম্প। কি আয়ন চ্যানেল বা আয়ন পাম্প? ওখানে, আচ্ছা, বা না এন্ড, দুইটা কিন্তু দুই জিনিস। আয়ন চ্যানেল কি আর আয়ন পাম্প কি? এই যে এইটা যেটা আছে এটা হলো আমাদের আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল বৈশিষ্ট্য কি? এটা অলওয়েজ ওপেন থাকে, অলওয়েজ এটার ভিতর দিয়ে আয়ন পাস করতে পারে, অর্থাৎ এটা হলো এক ধরনের প্যাসিভ ট্রান্সপোর্ট। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের দিকে যে অলওয়েজ কি হবে, আয়ন গুলো পাস করতে পারে, এটা হলো আয়ন চ্যানেল। আর যেটা আয়ন পাম্প, সেটা কি? এটা হলো আয়ন পাম্প, মানে একটা ভোল্টেজ গেটেড আয়ন পাম্প। ভোল্টেজ গেটেড লাগাইলে এটাকে চ্যানেলও বলতে পারে। মানে কি? এটা ভাই অলওয়েজ ওপেন থাকে না, এটা বন্ধ থাকে। যখন একটা স্টিমুলেশন দিবে বা এখানে সে কোনো সাবস্টেন্স বাইন্ড করবে, একটা ইন্ডিউসার, তখন এই চ্যানেলটা ওপেন হবে। এবং যখন ওপেন হবে তখন একটা নির্দিষ্ট আয়নকেই
নির্দিষ্ট দিকে পাস করবে, ঠিক আছে? যেমন এই ধরনের আয়ন আমরা অনেক, এই ধরনের পাম্প আমরা অনেক দেখছি, যেমন কি সোডিয়াম পটাশিয়াম পাম্প, তাই না? সবসময় ওপেন থাকে? থাকে না। যখন একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হবে তখন এটা ওপেন হবে, আর নির্দিষ্ট দিকে, তাই না, নির্দিষ্ট দিকে সোডিয়ামকে পাঠাবে, পটাশিয়ামকে পাঠাবে। এরা হলো পাম্প। তাহলে ক্লিয়ার, চ্যানেল কি আর পাম্প কি এটুকু আমরা বুঝলাম। আর সিতে কি আছে? সিতে আছে হলো ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিন মানে কি? যে কোনো মলিকুলকে তারা সেলের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে নিয়ে যেতে পারে, ক্যারি করে নিয়ে যেতে পারে, তাহলে ক্যারিয়ার প্রোটিন। আর ইতে কি? ইতে হলো খুব ইম্পর্টেন্ট, যেটা হলো এনজাইম। ঠিক আছে? এনজাইম কি? যারা হলো এই প্রোটিনটাই এনজাইম হিসেবে কাজ করে, যেমন এটা। এই এনজাইমের খুব কমন একটা এক্সাম্পল কি, ওই যে তোমরা অলরেডি বলছো যে 7 পাস রিসেপ্টর বলছো, সেখানে কিন্তু দেখা যায়, তাই না, ওই যে জি প্রোটিনের সাথে একটা অ্যাডিনাইল সাইক্লেজ লেগে থাকে, তো ওটা কিন্তু প্রোটিনের সাথেই লেগে এনজাইম হিসেবে কাজ করে। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। তো এগুলা হলো মেইন যে ফাংশন সেল মেমব্রেন প্রোটিনের। এছাড়া আরো কিছু আছে, দেখো একটা হলো যে সেল একটি মার্কার হিসেবে কাজ করে। তো এই যে এই প্রোটিনের সাথে একটা গ্লাইকো প্রোটিন যুক্ত, তাই না? এই গ্লাইকো প্রোটিনটা হলো একটা মার্কার, সে ইন্ডিকেট করে যে এই সেলের পরিচয় বহন করে, ঠিক আছে? অর্থাৎ সেলের আইডেন্টিটি মার্কার হিসেবে কাজ করতে পারে। আবার কি আছে যে সেলুলার অ্যাডহেশন, একটা সেলের সাথে আরেকটা সেলের যে অ্যাডহেশন বা যুক্ত হতে পারে বা লাগতে পারে, সেটাও এই প্রোটিন দিয়ে মেনটেন হতে পারে। তো দেখতে পাচ্ছ দুইটা সেলের মেমব্রেন প্রোটিনটা কিন্তু একসাথে বাইন্ড করে অ্যাডহেশন তৈরি করছে, তাই না? এটা হচ্ছে সেল অ্যাডহেশন মলিকুল। তো এই সবগুলো ফাংশন মেইন, এই চারটা অবশ্যই মনে রাখবো। এই দুইটা যদি মনে রাখতে পারি ভালো, ঠিক আছে? এটা ভালো করে বুঝলে কিন্তু, এই ছবিটা দিয়ে বুঝলে ফিজিওর একটা কোশ্চেন কাভার হয়ে গেল, অ্যাটমিরও হয়ে গেল। এরপর আসি যে অনেকে হয়তো কোশ্চেনও করতেছিল অর্গানালিকের ইনক্লুশন কি, ঠিক আছে? এখন আমরা একদম ভালো করে বুঝে নিই, ঠিক আছে? এই চারটা দেখি, তাহলে আমরা একদম বুঝে যাবো। কি কি অর্গানালি মানে কি? সেটা হলো সেলের একটা পার্মানেন্ট পার্ট। সেলের কি? পার্মানেন্ট পার্ট, অলওয়েজ সে প্রেজেন্ট থাকবে সেলের ভিতর। ইনক্লুশন কি? টেম্পোরারি, যখন প্রয়োজন তখন তৈরি হচ্ছে, যখন প্রয়োজন নাই তখন সে ভেঙে যাচ্ছে। এটা পার্মানেন্ট কিছু না। অর্গানালি হলো লিভিং। লিভিং মানে কি বলছি? লিভিং মানে তার মধ্যে কিছু না কিছু কাজ চলবে, তাই না? অর্থাৎ তার মধ্যে কি মেটাবলিজম চলবে, অর্থাৎ সে মেটাবলিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ সে মেটাবলিজম করতে ক্যাপেবল। আর ইনক্লুশনটা কি? তারা হলো নন লিভিং। যে নন লিভিং, তাদের মধ্যে কি মেটাবলিজম হবে না, অর্থাৎ তারা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? মেটাবলিজম হওয়া মানে কি? এর মধ্যে যে কোনো ক্রিয়া বিক্রিয়া চলবে, যে কোনো কিছু সিনথেসিস হবে, যে কোনো কিছু ব্রেকডাউন হবে। আর ইনক্লুশন মানে কি? কিচ্ছু হবে না, সে যেমনটা আছে তেমনটা স্থির হয়ে চুপচাপ বসে থাকবে সেলের ভিতর, ঠিক আছে? আর তাহলে সংজ্ঞা কি বলবো? ইনক্লুশনের সুন্দর সংজ্ঞা হলো যে এরা হলো অ্যাকুমুলেশন অফ মেটাবোলাইটস। অ্যাকিউমুলেশন অফ মেটাবোলাইটস। মেটাবোলাইটস মানে কি? মেটাবোলাইটস মানে হলো মেটাবলিজম যে তৈরি, যেটা তৈরি হয় সেটাই হলো মেটাবোলাইট। তো মেটাবলিজম দিয়ে কি তৈরি হয়? সবকিছুই, গ্লুকোজ সিনথেসিস হচ্ছে, মানে কার্বোহাইড্রেট তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, লিপিড তৈরি হয়, এই সবকিছুই কি আমাদের মেটাবোলাইটস, তাই না? বা অন্য যে কোনো কিছু, বিভিন্ন পিগমেন্ট তৈরি হয়, এই সবগুলো হলো মেটাবোলাইট। এই যে মেটাবোলাইট গুলো অ্যাকুমুলেটেড হয়ে ইনক্লুশন তৈরি করবে, ঠিক আছে? যখন সংজ্ঞা আসবে পরীক্ষায়, ইনক্লুশনের সংজ্ঞা অর্গানাইজেশন খুব কমনলি আসে, এভাবে লিখবো যে অর্গানালিজ আর permanent living residue of the cell which are metabolically active. আর ইনক্লুশনের সময় কি লিখবো? ইনক্লুশনস আর accumulation of metabolites which are temporary, non-living and metabolically inactive, ঠিক আছে? এই একদম ইজি, তিনটা কথা মাথায় রাখবো, দুইটা জিনিসই মনে থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর আসি কি, এরপর ইনক্লুশন। ইনক্লুশন কি কি আছে সেটা জানতে হবে। সংজ্ঞা কিন্তু পড়ে ফেললাম, এখন কি কি ইনক্লুশন আছে সেটা দেখি। কি কি আছে? এটা হলো লিপিড ড্রপলেটস। ফার্স্ট যেটা বলতেছিলাম যে প্রোটিন, সরি, গ্লুকোজ জমা হতে পারে, লিপিড জমা হতে পারে সেলের মধ্যে, পিগমেন্ট জমা হতে পারে। তো লিপিড ড্রপলেট গুলো মেইনলি কোন সেলে থাকে? লিপিড থাকে হলো আমাদের ফ্যাট সেল, যেটা বা অ্যাডিপোসাইট, না? সবাই জানি যে আমাদের যে ফ্যাট সেল তার নাম হলো অ্যাডিপোসাইট। এই অ্যাডিপোসাইট গুলোর মধ্যে অনেক অনেক লিপিড জমা। অ্যাডিপোসাইট কই থাকে? আমাদের বডি যত ফ্যাট আছে সেখানে আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে থাকে কিছু, লিভারে থাকে কিছু। ঠিক আছে? আরেকটি ইম্পর্টেন্ট কি, প্যাথোলজিক্যালি কোথায় জমা হয়? লিভারে। লিভার একটা ডিজিজ আছে তোমরা জানো, সেটা কি? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে কি? লিভারের মধ্যে অনেক বেশি বেশি লিপিড জমাতে থাকে। লিভারের যে সেল গুলো আছে তার নাম কি? তার নাম হলো হেপাটোসাইট। হেপাটোসাইটের মধ্যে অনেক অনেক লিপিড ড্রপলেট জমা হয়, তো সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার, ঠিক আছে? নর্মালি লিপিড ড্রপলেট থাকে কোথায়? অ্যাডিপোসাইটে। এবার আসি গ্লাইকোজেন গ্র্যানিউল। গ্লাইকোজেন কি জানি, তাই না, যে আমাদের স্টোরড ফুড। এই গ্লাইকোজেন গ্র্যানিউল গুলা কি? সেলের বা বডির স্টোরড ফুড। তো কোথায় জমা থাকে? এটা মেইনলি এটা থাকে হলো লিভারে। মেইনলি লিভারে পাওয়া যায় গ্লাইকোজেন গ্র্যানিউল, আমাদেরকে এনার্জি দিবে, তাই না? জমা হয়ে থাকবে, প্রয়োজন মতো এটা ভেঙে গিয়ে এনার্জি দিবে।
আর কি আছে, আর বিভিন্ন পিগমেন্ট আছে, যেমন কি আছে মেলানিন। মেলানিন কোথায় থাকে আমরা জানি, কোথায় থাকে, স্কিনে। এবং এটা কি করে, যারা হলো আমাদের একটু ডার্ক স্কিন কালার যাদের, তাদের মধ্যে বেশি থাকে। এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, তাই না? কারণ এটা আমাদেরকে আলট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করে, ক্যান্সার প্রিভেন্ট করে স্কিনের। এরপর ঠিক আছে লিপোফুসিন। লিপোফুসিন কোথায় থাকে? এটা থাকে হলো মেইনলি যে নন ডিভাইডিং সেল গুলো আছে না সেখানে। যেমন কি কি আছে নন ডিভাইডিং সেল? হার্ট, নিউরন, এগুলোর মধ্যে থাকে লিপোফুসিন। এন্ড হার্টের একটা খুবই কমন, মানে হার্টের যখন অ্যাট্রফি হয় সেটাকে বলা হয় কি, ব্রাউন অ্যাট্রফি। ঠিক আছে, অ্যাট্রফি মানে কি, সেলগুলা ছোট হয়ে যাওয়া বা সেলগুলা নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, সেলের নাম্বার সাইজ ছোট হয়ে যাওয়া, সেটাকে বলা হয় অ্যাট্রফি। আর ব্রাউন অ্যাট্রফি কেন বলা হয়? কারণ যখন হার্টের মতো ড্যামেজ হয়, তো একটা হার্ট অ্যাটাক হয়েছে কারোর, তার কি হবে, হার্টের সেল গুলো নষ্ট হয়ে যাচ্ছে, মায়োসাইট নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি হয়, তখন তার মধ্যে অনেক বেশি লিপোফুসিন জমা হয়। আর লিপোফুসিনের কালার হলো ব্রাউন। এই জন্য হার্টের এই কন্ডিশনটাকে বলা হয় ব্রাউন অ্যাট্রফি। ঠিক আছে। আর কি আছে, একটা হলো হিমোসিডারিন। হিমোসিডারিন জমা হতে পারে। হিমোসিডারিন মানে কি বুঝতে পারছো, সিডার মানে কি আয়রন, তাই না? হিমোসিডারিন মানে কি আয়রন। আর হিম মানে তো বুঝতে পারছো ব্লাড। তো মেইনলি কোথায় থাকে বডিতে আয়রন, কোথায় থাকে? আয়রন থাকে হলো আরবিসির ভিতর, তাই না? অর্থাৎ যে সেলগুলোতে আরবিসি ব্রেকডাউন হয়, তাই না, যেখানে আরবিসি লাইসিস হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, সেই জায়গাগুলোতে হিমোসিডারিন পাওয়া যাবে। কোথায় হয়? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেগুলো আছে সেখানে আরবিসি লাইসিস হয়, তাই না? যেমন স্প্লিন, ছোটবেলার ক্ষেত্রে লিভার হয়, ঠিক লিভারে হয়। এখান থেকে আমাদের কি কি জানতে হবে? এত কিছু তো বললাম তোদের মনে রাখার সুবিধার জন্য। পরীক্ষার জন্য মনে রাখবো ইনক্লুশন কি কি আছে এবং কোথায় কোথায় পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখবো, আর বাকি যা কথা বলছে মানে মনে রাখার সুবিধার জন্য। ওকে। আচ্ছা, আর এই যে যা যা বললাম এগুলো সব হলো জ্যাঙ্কুইয়া থেকে নেওয়া ইনক্লুশনের পার্ট গুলো। ঠিক আছে, তো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা চলে যাবো অর্গানালিজের ক্ষেত্রে। অর্গানালিজের ক্ষেত্রে প্রথমে যেটা দেখবো সেটা হলো মাইটোকন্ড্রিয়া। সব অর্গানালি থেকে আসলে আমাদের কি করতে হবে? মেইন দুটা জিনিস করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফাংশন। প্রতিটা অর্গানালির ফাংশন অ্যানাটমিতেও লাগবে, ফিজিওলজিতেও লাগবে, সেগুলো মাস্ট করতে হবে। ঠিক আছে। এর বাইরে সবার স্ট্রাকচার যেটা আছে, স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে। একটু স্ট্রাকচার সহজ করে আমরা আজকে পড়ে যাব, and এখান থেকে সবার মনে থাকবে। আর ফাংশন গুলা একটু বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, ধর মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। এটা হলো পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর, তাই না? অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে আমাদের? বডির সমস্ত সেলেই থাকে, তাই না? ও সমস্ত সেলে কি হয়, শক্তি প্রয়োজন হয়। কিন্তু দুইটা সেলে থাকে না। কি বলছি, দুইটা সেলে থাকে না, অ্যাবসেন্ট থাকে। কারা? একটা হলো আরবিসি বা রেড ব্লাড সেল, আর একটা হলো টার্মিনাল কেরাটোসাইট। কেন থাকে না? এদের কি আহ শক্তি প্রয়োজন হয় না? কারণ আরবিসি যারা, তারা কিন্তু অ্যারোবিক যে রেসপিরেশন করতে পারে না। এদের মধ্যে অ্যারোবিক গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিছুই হয় না। আরবিসি যে এনার্জি পায় সেটা পায় হলো সে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস থেকে। ঠিক আছে, অর্থাৎ শুধু গ্লাইকোলাইসিস হবে এবং সেখানে গ্লুকোজ থেকে আসলে ল্যাকটেট প্রোডাকশন হয় আরবিসি তে। সেই জন্য তাদের মাইটোকন্ড্রিয়া দরকার নেই। আচ্ছা, টার্মিনাল কেরাটোসাইট, এটা আমাদের স্কিনের যে সবচেয়ে বাইরের যে সেলগুলা, সেগুলো কিন্তু অলমোস্ট ডেড সেল। সেখানে আর কোনো, জাস্ট তাদের কাজ হলো স্কিনের একটা ব্যারিয়ার প্রডিউস করে প্রোটেকশন দেওয়া। তাদেরও তেমন এনার্জি দরকার হয় না। এই দুইটা সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। এটা জানা ইম্পর্টেন্ট কেন? কারণ যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা অর্গানালি, সব সেলেরই এনার্জি রিকোয়ার্ড। তোমাকে জিজ্ঞেস করতেই পারে পরীক্ষায় যে তাহলে সব সেলের তো বললে এনার্জি রিকোয়ার্ড, কার কার মাইটোকন্ড্রিয়া লাগে না, তাই না? জানো। এরপর আসলে যে এটার স্ট্রাকচারটা একটু আমরা দেখতে হবে। ঠিক আছে, অনেক সময় ড্রয়ের লেভেলও আসে, যে ছবিটা অনেক সময় পরীক্ষা আঁকতেও বলে। তো কি কি আছে দেখো স্ট্রাকচার। এই যেটা একদম লাইট পার্পল কালার, এটা হলো কি আউটার মেমব্রেন। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এটা ডাবল লেয়ার থেকে, তাই না? যেটা বাইরের যে লেয়ারটা সেটা হলো একটা আউটার মেমব্রেন। আর যেটা ডিপ কালার, তাই না, এটা এটা হলো এদের ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন। এখন এই যে আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝে স্পেস, তাই না, এই যে এই স্পেস, এটাকে বলা হয় কি, ইন্টার মেমব্রেনাস স্পেস। ঠিক আছে, এটা বলে ইন্টার মেমব্রেনাস স্পেস। আর যে ইনার মেমব্রেনটা আছে সেটা কি আছে দেখো, ভিতরের দিকে ফোল্ডেড। ঠিক আছে, এই যে ভিতরের দিকে ফোল্ড হয়ে আছে, তাই না? এই যে ফোল্ড গুলা, এই ফোল্ড গুলাকে কি বলা হয়? এই ফোল্ড গুলাকে বলা হয় ক্রিস্টি। ফোল্ড গুলাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি কি, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের যে ফোল্ডিং, ভিতরের দিকে যে ফোল্ডিং সেটা। আর ভিতরে কি আছে? ভিতরে আছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কি থাকে? বিভিন্ন মলিকুলস থাকে, প্রোটিন থাকে, আর দেখো ডিএনএ থাকে, তাই না? ডিএনএ আছে, আরএনএ আছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ঠিক আছে, তো স্ট্রাকচার একদম সিম্পল। দুইটা মেমব্রেন, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন।
ইনার মেমব্রেনটার ভিতরে ফোল্ড হয়ে ক্রিস্টি ফর্ম করে। দুইটা মেমব্রেনের মাঝের স্পেসটাকে বলা হয় ইন্টারমেমব্রেনাস স্পেস। আর ভিতরে ইনার মেমব্রেনের ভিতরে যেটা থাকে সেটা হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কে কে থাকে? বিভিন্ন প্রোটিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে। শেষ। এরপর চলো যে মাইটোকন্ড্রিয়ার যে ফাংশন, ঠিক আছে, ফাংশন কি? আচ্ছা, তোমরা একটা বলে আসছি, মাইটোকন্ড্রিয়ার একটাই ফাংশন, সেটা কি? জেনারেশন অফ এটিপি। কি জেনারেট করে? এটিপি জেনারেট করে। কারণ তোমাকে জানতে হবে যে এটিপিটা সে কিভাবে জেনারেট করে। ঠিক আছে, এটিপি জেনারেশন যে মেইন যে প্রসেস সেটা কি? সেটা হলো আমাদের রেসপিরেশনে, তাই না? কি হয়? ক্রেবস সাইকেল বা যে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল, এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। তারপর কি হয়? লাস্ট ধাপটা কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেটা কোথায় আসছে? এই যে ইনার মেমব্রেন, ক্রিস্টির মধ্যে দেখো, এগুলো হচ্ছে আমাদের আহ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে মলিকুল সেগুলো। ঠিক আছে, তো অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে কি তৈরি হচ্ছে? এটিপি হচ্ছে। আর কি আছে? একটা হচ্ছে বিটা অক্সিডেশন। এতক্ষণ যেটা পড়লাম ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেগুলো দিয়ে আসলে কে ভাঙে? গ্লুকোজ ভাঙে। আর বিটা অক্সিডেশন দিয়ে হলো লিপিড বা ফ্যাট ভাঙে। এগুলো বায়োকেমিস্ট্রিতে ইন ডিটেলস সবকিছু পড়বো। বাট এখানে একটা জিনিস মনে রাখবো, কি মাইটোকন্ড্রিয়ার কাজ কি? জেনারেশন অফ এটিপি উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। ঠিক আছে, জেনারেশন অফ এটিপি উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। কয়টা প্রসেস? তিনটা প্রসেস। কি কি? একটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা একটা। তারপর সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল। আর হলো বিটা অক্সিডেশন। ঠিক আছে, এই তিনটা মনে রাখবো। আচ্ছা, তাহলে কিন্তু মোটামুটি মাইটোকন্ড্রিয়া নিয়ে আর কিছু করার নাই। এরপরে কি আছে? এরপরটা হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখান থেকে সেম স্ট্রাকচারটা জানতে হবে, ফাংশন জানতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার কি? একদম খুবই সিম্পল। দেখো, এরা হলো অনেকগুলা কি ইন্টারকানেক্টেড মেমব্রেনাস নেটওয়ার্ক, যারা কিসের ফর্মে থাকে? টিউবিউলস বা সিস্টার্ন হিসেবে থাকে। এই দেখো, এটা হলো একটা কি? এটা একটা টিউবিউল বা সিস্টার্ন। যেগুলো হলো টিউবিউলস আছে, সিস্টার্ন আছে। কেমন? ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা কি কানেকশন আছে, তাই না? একটার সাথে একটা কানেকশন আছে। ইন্টারকানেক্টেড মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিউবিউলস। আর মেমব্রেনটা কেমন? মেমব্রেনটা হলো সে আমাদের সেল মেমব্রেনের মতোই, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ঠিক আছে, এটা সেল মেমব্রেনের মতোই থাকবে। আর কি আছে দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর সাথে আমাদের নিউক্লিয়াস একটা কানেকশন, তাই না? এটা হলো আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে মেমব্রেন, তার সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কানেকশন আছে। কেন? নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি কি সৃষ্টি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই না? সে আরএনএটা চলে আসে, এটা কোড দিয়ে বের হয়ে ডিরেক্ট এখানে আসে। এবং যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার বাইরে কি থাকে? তার বাইরে অসংখ্য রাইবোজোম লাগানো থাকে, যেখানে প্রোটিন সিনথেসিস হয়। এবং শুরুতেই বলছিলাম রাইবোজোমের কালার কেমন হয়? ব্লু হয়। আর তোমরাও জিজ্ঞেস করছিলে, তো দেখছো এখানে কালারটা কিন্তু ব্লুতে দেওয়া আছে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ, দুই ধরনের হতে পারে, রাফ আর স্মুথ, এটা আমরা জানি। এখন স্ট্রাকচার দুইটারই সেম। পার্থক্য কোথায়? রাফ হলে তার সারফেসের মধ্যে অসংখ্য রাইবোজোম থাকবে, স্মুথ হলে তার সারফেসে কোনো রাইবোজোম থাকবে না। ঠিক আছে, and structure খুব ইজি। interconnected membranous network of different tubules and cisternae and কি কানেক্টেড উইথ নিউক্লিয়াস। আর মেমব্রেনটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, সেল মেমব্রেনের মতোই। So, এক কথায় আমাদের শেষ স্ট্রাকচার। এরপর আসি ফাংশন কি কি আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটার সাথে এটার ফাংশন কি হবে? চিন্তা করি, এটা রাফ কেন? এর সাথে কি আছে? এর সাথে আছে রাইবোজোম। রাইবোজোমের ফাংশন কি? সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, রাইবোজোমের মেইন একটাই ফাংশন, প্রোটিন সিনথেসিস করা। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনও কি কি করবে? প্রোটিন সিনথেসিস করবে। কি সিনথেসিস করবে? প্রোটিন, আর কিছু না, প্রোটিন। কোন প্রোটিন? যেগুলা সাইটোসলের না, অর্থাৎ যে প্রোটিন গুলা সাইটোপ্লাজমে ইউজ হবে না, সেই প্রোটিন সিনথেসিস করে। ঠিক আছে, যে প্রোটিন গুলা সেলের নিজের, সেলের ভিতরে ইউজ হবে, সেগুলো প্রোডাকশন করে ফ্রি রাইবোজোম। একটু পরে দেখবো। আর যারা সেলের ভিতরে ইউজ হবে না, যেমন কি আছে, যেগুলো ধরো সিক্রেটেড হবে, সেল থেকে সিক্রেশন হয়ে যাবে, বা যেগুলো কি, যে প্রোটিন গুলো হলো এনজাইম, এই প্রোটিন গুলো সিনথেসিস করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো পরীক্ষায় জিজ্ঞেস করলে বলবো প্রোটিন সিনথেসিস করে, অ্যান্সার ঠিক। আর যদি একটু সুন্দর করে গুছায় বলতে চাই, স্যার অনেক খুশি হয়ে যাবে, কি বলবো? যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসাইজ কি প্রোটিন হুইচ আর নট ডেস্টাইন্ড ফর দ্য সাইটোপ্লাজম। কার জন্য? যেগুলা আইদার সিক্রেটেড হবে আর এনজাইম হিসেবে কাজ করবে, সেই প্রোটিন গুলো সিনথেসিস করে। ঠিক আছে, এছাড়া কি করে? প্রোটিন সিনথেসিস ছাড়াও কি করে? প্রোটিনের জন্য জানো যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন সিনথেসিস হয়, তাই না? এরপরে এর একটা মডিফিকেশন হয়, যার নাম হলো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এটারও কিছুটা পার্ট হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া একটা কি হয়?
যাতে গ্লাইকোপ্রোটিন যেগুলো আছে না, বলছিলাম যে সেল মেমব্রেনে প্রোটিন থাকে গ্লাইকোপ্রোটিন, বিভিন্ন গ্লাইকোপ্রোটিন আছে, সেই গ্লাইকোপ্রোটিন গুলো গ্লাইকোসাইলেশন হয়। কি হয়? গ্লাইকোসাইলেশন। ঠিক আছে, অর্থাৎ প্রোটিনের সাথে একটা সুগার মলিকুল অ্যাড করে দেয়, সেটাই হলো গ্লাইকোসাইলেশন। এটাও হয় কোথায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ঠিক আছে, এখন বলো যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে? যেই জায়গায় বেশি বেশি আমাদের কি হবে, প্রোটিন সিনথেসিস করতে হবে না, অথবা এনজাইম সিনথেসিস করতে হবে, বা সিক্রেটরি প্রোটিন সিনথেসিস করতে হবে, সেখানে থাকবে। তাহলে এবার যদি কমন সাইট জিজ্ঞেস করে যে কয়েকটা কমন সাইট বলো তো, যে সাইটে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, কি বলবো? এক নম্বরে আমি বলবো প্যানক্রিয়াস। কেন? প্যানক্রিয়াস আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয়, সেই এনজাইমের জন্য ওখানে প্রচুর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগে। এরপর কি বলতে পারি? এরপর বলতে পারি প্লাজমা সেল। আমরা জানি প্লাজমা সেল থেকে তৈরি হয় হলো আমাদের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। অ্যান্টিবডি একটা প্রোটিন যেটা সিক্রেশন করে, সিক্রেটরি প্রোটিন মানে কোথায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে, তাই প্লাজমা সেল আছে। এছাড়া কই থাকে? ফাইব্রোব্লাস্ট। কেন? ফাইব্রোব্লাস্ট কোলাজেন সিনথেসিস করে, এবং সেটাকে তো নিজের মধ্যে রাখবে না অবশ্যই, বাইরে ম্যাট্রিক্সে বের করে দেয়। তাই সেই সিক্রেটরি কোলাজেন সিনথেসিসের জন্য ফাইব্রোব্লাস্টে অনেক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তাহলে আশা করি ক্লিয়ার যে ফাংশন এবং কোথায় থাকে। ফাংশনটা আমরা বুঝলাম, একটু ভালো করে বুঝলাম, এবং এভাবে বলবো। কখনোই বলবো না যে রাফ এন্ডোক্রাইন রেটিকুলাম শুধুমাত্র প্রোটিন সিনথেসিস করে। তাহলে ভাই রাইবোজোমের এটার মধ্যে পার্থক্য কি হলো? তো কি বলবো? দে সিনথেসাইজ প্রোটিন হুইচ আর নট ডেস্টাইন্ড ফর দ্য সাইটোপ্লাজম। কি কি হতে পারে? আইদার সিক্রেটরি প্রোটিন অথবা এনজাইম। আর হলো পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন করবে, আর গ্লাইকোসাইলেশন অফ গ্লাইকোপ্রোটিনস। ঠিক আছে, আর কোথায় পাওয়া যায় তো বুঝবাই। এরপর চলো, এরপর কোথায় যাব আমরা? এরপর যাব হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? তাদের মধ্যে কিন্তু রাইবোজোম নাই, কোনো অ্যাটাচড রাইবোজোম নাই। তো তারা কি করে? রাইবোজোম থাকলে সিনথেস করতো প্রোটিন, যেহেতু রাইবোজোম নাই, যে বাকি আছে তাকে সিনথেস করবে, কাকে করবে? লিপিড। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 1 নাম্বার ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন কি? এটা লিপিড সিনথেসিস করে। কোন লিপিড সিনথেসিস করে? আর সবই করবে, বাট মেইন একটা ইম্পর্টেন্ট হলো কি? কোলেস্টেরল, তাই না? কোলেস্টেরল সিনথেসিস করে। এবং এই কোলেস্টেরল থেকে একটা মেইন জিনিস আছে আমাদের বডির, খুবই ইম্পর্টেন্ট, কি আসে? স্টেরয়েড। তাই না? স্টেরয়েডটা আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট হরমোন, বা আমাদের কাজে লাগে বিভিন্ন, তাই কোলেস্টেরলটা এক ধরনের স্টেরয়েড, তাই না? অর্থাৎ এই সব কিছু সিনথেসিস করে কে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবগুলো একটা আলটিমেটলি লিপিড, বাট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আলাদা করে নাম মেনশন করলাম। লিপিড সিনথেসিস করে, কোলেস্টেরল সিনথেসিস করে, একটা মেটাবলিজম করে, সেখান থেকে তৈরি হয় হলো স্টেরয়েড, স্টেরয়েড সে সিনথেসিস করবে। ঠিক আছে, আর কি করে? আর হলো সেল মেমব্রেন পড়ার সময় পড়ে আসছিলাম, তাই না? ফাংশন, যে সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। সেই ফসফোলিপিড কে কে তৈরি করে? ফসফোলিপিড তৈরি করে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ সেল মেমব্রেন অফ ফসফোলিপিড তৈরি করে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এটার খুবই সুন্দর ছবি আছে জ্যাঙ্কুইরার আগের এডিশনে। এখন তো 15th চলতেছে, 14th এডিশনে একটা ছবি আছে। আমি তো যখন স্লাইডটা বানাই 15th এডিশন থেকে ছবিগুলো নিয়েছিলাম, তো ওটা খেয়াল করিনি। পরে আমার যে 14th এর বই ছিল ওটা একটু উল্টাতে গিয়ে দেখলাম খুবই সুন্দর একটা ছবি আছে। চেষ্টা করবো তোমাদেরকে পরে গ্রুপে দেখানো, বা তোমরা বইয়ে দেখতে পারো। ঠিক আছে, ওখানে দিলে একদম বুঝবে যে সুন্দর কি। পরে এই যে এগুলো আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো আমাদের বাইরের সেল মেমব্রেন। ঠিক আছে, এখানে কি থাকে? কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। এই ট্রান্সপোর্ট প্রোটিনটা কি করে? এখান থেকে লিপিড গুলোকে ধরে, ফসফোলিপিড গুলোকে ধরে, ধরে 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 নিয়ে যায় হলো সেল মেমব্রেনে। এখানে সেই ফসফোলিপিডটাকে ডিপোজিট করে দেয় সে, করে আবার সে ফিরে আসে। ফিরে আসে কোথায়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে। এই প্রোটিন গুলা এসে আবার একটা লিপিড নিয়ে যায়, ধরে আবার নিয়ে যায় সেল মেমব্রেনে। এইভাবে এই যে ট্রান্সপোর্ট প্রোটিন গুলো আছে, সেগুলো ফসফোলিপিডকে এন্ডোপ্লাজমিক স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সেল মেমব্রেনে নিয়ে ট্রান্সফার করে। ঠিক আছে, তোমাদের এত জিনিস বোঝার জন্য এটা বললাম, মনে রাখবো কি? এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন হলো ফসফোলিপিড অফ সেল মেমব্রেন সিনথেসিস করা। আর কি করে এরা? ডিটক্সিফিকেশন করে। ডিটক্সিফিকেশন মানে কি? ডিটক্সিফিকেশন কোথায় করে? মেইনলি লিভারে। লিভারে যদি আমরা কোনো টক্সিন বা আমাদের জন্য কোনো বিষাক্ত জিনিস আমাদের শরীরে থাকে, সেগুলা কোথায় চলে যায়? চলে যায় হলো লিভারে। আর সেই লিভারের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তারা সেটাকে নষ্ট করে দেয়। কি প্রক্রিয়ায়? ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায়। এছাড়া আরো যে আমাদের ড্রাগস খাই, তাই না? আমরা বিভিন্ন ওষুধ খাচ্ছি, সেই ওষুধগুলো কি আমাদের শরীরে আজীবন থাকার প্রয়োজন আছে? নাই। সেই ওষুধগুলাকে শরীর থেকে বের করতে দিতে হলে একটা প্রক্রিয়া লাগে, সেটা হলো বায়ো ট্রান্সফরমেশন বা ড্রাগ মেটাবলিজম। অর্থাৎ এই বায়ো ট্রান্সফরমেশন প্রক্রিয়া কি করে? ড্রাগ গুলাকে লিভার
বডি থেকে বের করে দিতে পারে, তাই না? কোথায় হয়? লিভারে হয়। এই প্রসেসটা কোথায় হয়? এটাও হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এটার মধ্যে একটা স্পেশাল এনজাইম থাকে, সাইটোক্রোম P450 এনজাইম। সেই সাইটোক্রোম P450 এনজাইম মেইনলি দিয়ে সে কিন্তু বায়ো ট্রান্সফরমেশন অফ ড্রাগ করে থাকে। আর কি আছে? আর এদের ভিতর অনেক ক্যালসিয়াম থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতর কি থাকে? ক্যালসিয়াম থাকে। সেই ক্যালসিয়াম গুলো সে রিলিজ করে যে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনে হেল্প করে। যখন আমরা ফিজিওলজিতে স্কেলেটাল মাসেল পড়বো তখন দেখবো যে সেখানে থাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, যেটা হলো আসলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই ওই মাসেল ভ্যারিয়েন্টের নাম। তারা কি করে? ক্যালসিয়াম রিলিজ করে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। তাহলে অনেকগুলো ফাংশন পেলাম না? একটু রিভিশন দিয়ে আবার, খুব ইম্পর্টেন্ট। কি এক নাম্বার কি? লিপিড প্রোডাকশন করে। লিপিড থেকে কি? কোলেস্টেরল মেটাবলিজম করে করে স্টেরয়েড সিনথেসিস করবে। তারপর সেল মেমব্রেনে যে ফসফোলিপিড ছিল সেগুলো সিনথেসিস করবে। যে কোনো টক্সিন, আমাদের দেহের জন্য বিষাক্ত পদার্থ, তা কি করবে? লিভারে তাকে ডিটক্সিফিকেশন করবে। আমরা যত ওষুধ খাচ্ছি, ড্রাগস খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, সেগুলোর বায়ো ট্রান্সফরমেশন করবে লিভারে। আর স্কেলেটাল মাসেলে কি করবে? কন্ট্রাকশন করবে। ঠিক আছে? তাই এই ফাংশন পাঁচটা খুব ইম্পর্টেন্ট। আশা করি মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করছি। মোটামুটি একটু সময় বুঝতে পারছো, আশা করি কারোর ভুল হবে না। পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই মনে রাখবা, রাফের ফাংশন ইজিলি প্রোটিন সবাই পারি, বাট স্মুথের ফাংশন যেটা অনেকগুলো অর্গানের সাথে রিলেটেড, মনে রাখবো। আচ্ছা, আর যদি যেটা অর্গানের কথা আসলে যদি কখনো জিজ্ঞেস করে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অর্গানে বেশি বেশি থাকে, জানি, পড়ে ফেলছে অলরেডি। এখানে কই থাকে? একটা লিভারে বেশি থাকে, তাই না? স্কেলেটাল মাসেলে বেশি থাকে। আর কি? স্টেরয়েড হরমোন মেইনলি কই থেকে আসে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে, তাই না? মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডে থাকে, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে থাকে। তাহলে তিনটা জায়গা মেইন বলতে পারবো না। যদি পরীক্ষা জিজ্ঞেস করে কোথায় থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি বেশি, লিভার, স্কেলেটাল মাসেল, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, ওকে। তাই হোপ যে এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। আচ্ছা আচ্ছা, কারণ এই মাইক্রোফোন আবার অন হয়ে গেছে, একটু মিউট করে নাও। যেহেতু আমাদের টাইম লিমিটেড, অনেক রাত হয়ে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টানতেছি, মানে শুধু পড়ায় যাচ্ছি। আমরা শেষে সবার কোশ্চেন শুনবো, সবার কোশ্চেন অ্যান্সার দিব। ঠিক আছে, ততক্ষণ চ্যাটে তোমরা লিখতে থাকো যদি কোশ্চেন আসে কোনো মনে। আচ্ছা, এরপর কি? রাইবোজোম। রাইবোজোম নিয়ে এক্সট্রা কিছুই বলবো না। এটা খুব ভালো করে আমরা পড়ছি ইন্টারে, তাই না? তো জানি হিউম্যানের রাইবোজোম কেমন। একটু আগে দেখে আসছি, এটা কি 80S, তাই না? আর কয়টা সাব ইউনিট থাকে? সাব ইউনিট থাকে দুইটা, একটা 60S প্লাস 40S। এই যে ছোট পোর্শনটা রাইবোজোমের, এটা হলো কি? এটা হলো 40S। আর এই যে বড় পোর্শনটা, এটা কি? এটা হলো 60S। ঠিক আছে, এটুকুই স্ট্রাকচার, এটুকুই। পরীক্ষাতে বেশি স্ট্রাকচার ধরে না, কারণ এটা মেইনলি হলো লাগে বায়োকেমিস্ট্রি, যখন আমরা যে ট্রান্সলেশন করবো লিপিড, সরি প্রোটিন সিনথেসিস, তখন আমরা ডিটেলস দেখবো এখানে এগুলো স্ট্রাকচার। এখানে জাস্ট এটুকুই জানি। আর মেইন জিনিস কি? ফাংশন। ফাংশন দুই ধরনের হবে। রাইবোজোমের কয়টা ফর্ম আছে? দুইটা। একটা হলো ফ্রি রাইবোজোম, একটা হলো বাউন্ড রাইবোজোম। বাউন্ডটা কার সাথে বাউন্ড করে থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে বাউন্ড করে থাকে, তাই না? রাইবোজোমের দুইটা ফর্ম। আর রাইবোজোম গুলো যখন একা থাকে সে রাইবোজোম, বাট সে কি থাকে? যখনই প্রোটিন সিনথেসিস শুরু হয় তখন কি এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে অনেকগুলো রাইবোজোম সাথে যুক্ত হয়। একে আমরা কি বলি? একে বলি পলিরাইবোজোম। ঠিক আছে। আচ্ছা, এখন আসো ফ্রির ফাংশন কি? ফ্রির ফাংশন হলো তারা যে সমস্ত প্রোটিন সাইটোসল এন্ড সাইটোস্কেলেটন, অর্থাৎ একটা সেলের নিজের সেলের ভিতরে যে প্রোটিন গুলো প্রয়োজন, সাইটোপ্লাজমের জন্য যে প্রোটিন প্রয়োজন, সেগুলো সিনথেসিস করবে। অর্থাৎ সিনথেসিস অফ প্রোটিন দ্যাট আর ইউজড ইন সাইটোসল। আর সাইটোসলের মধ্যে আর কি কোথায় কোথায় লাগে প্রোটিন? মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন লাগে, প্যারাক্সিসোমে প্রোটিন লাগে, নিউক্লিয়াসের প্রোটিন লাগে। অর্থাৎ এই সমস্ত প্রোটিন সৃষ্টি করবে কে? ফ্রি পলিরাইবোসোম বা ফ্রি রাইবোসোম। আর রাফ কি কি করে? একটু আগে পড়ে আসছে, তাই না? আবার একটু তো রিডিং দিই। কোন কোন গুলা সৃষ্টি করে? কোন প্রোটিন? যেগুলো সাইটোপ্লাজমের জন্য ডেস্টাইন্ড না, সেগুলো। তাহলে কি কি আছে? একটা যেগুলো সিক্রেটেড হবে, ঠিক আছে। তারপর এনজাইম, যেগুলো লাইসোসোম এনজাইম থেকে জানি। আর প্রোটিনস অফ সেল মেমব্রেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, তার মানে সেল মেমব্রেন যেটা, সেল মেমব্রেনটা কিন্তু কমপ্লিটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, তাই না? স্মুথটা থেকে আসে ফসফোলিপিড, আর রাফ থেকে আসে যে মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, এরপর যেটা, সেটা হলো আবার আমাদের কেউ কিছু বললা? আচ্ছা, সেল মেমব্রেনের একটা কথা বলছিলেন,
ওইটা একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, তো সেল মেমব্রেন যেটা বললাম যে সেল মেমব্রেনের দুইটা মেইন পার্ট, লিপিড আর প্রোটিন, দুইটাই আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। যেটা সেল মেমব্রেনের লিপিড, ফসফোলিপিড, সেটা কোথা থেকে আসছে? সেটা আসে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর যেটা মেমব্রেন প্রোটিন, সেই মেমব্রেন প্রোটিন আসে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ঠিক আছে? আচ্ছা, আই হোপ বুঝতে পারছো। আর কোনো কোশ্চেন থাকলে আমরা লাস্টে সলভ করি, ঠিক আছে? তো আমরা আহ, মোটামুটি শেষের দিকে আছি ক্লাসে। মোটামুটি না, একটু একটু বাকি আছে আর কি, ঠিক আছে? তো এখন আসি, চলো নেক্সট অর্গানেল যেটা, সেটা হলো গলগি অ্যাপারেটাস। ঠিক আছে? গলগি অ্যাপারেটাস কি? এরা হলো কি কি দিয়ে তৈরি? স্ট্রাকচার বললে কি বলবো? দুই ধরনের জিনিস দিয়ে তৈরি। এই যে জিনিসগুলো, এগুলো বলা হয় সিস্টার্নি। কি বলা হয়? সিস্টার্নি। অর্থাৎ এই যে লম্বা লম্বা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না, লম্বা লম্বা জিনিসগুলো, এগুলো সব এগুলো হলো সিস্টার্নি। আর কি থাকে? আর থাকে হলো ভেসিকল। এই যেগুলো হলো একটা ভেসিকল। ঠিক আছে? অর্থাৎ গলগি অ্যাপারেটাস কি দিয়ে তৈরি? দুইটা জিনিস দিয়ে তৈরি, সিস্টার্নি আর হলো ভেসিকল। ঠিক আছে? এই হলো আমাদের কি গলগি অ্যাপারেটাস এর স্ট্রাকচার। এখন ডিরেক্ট চলে যাই ফাংশনে। এটার মেইন ইম্পর্টেন্ট হলো ফাংশন। ঠিক আছে? এটার ফাংশন হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে খুবই মিলিত বা ইন্টার রিলেটেড। সো কি হচ্ছে, এই যে দেখো এই ছবিটা দেখলে, মানে এটা খুবই সুন্দর ছবি, জ্যাঙ্কপিরা থেকে নেওয়া। প্রথমে কি আছে দেখো? ডিএনএ। এটা হচ্ছে মানে কি, সরি, নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসে কি হচ্ছে? ডিএনএ থেকে তৈরি হচ্ছে আরএনএ। নিউক্লিয়াসে কি তৈরি হলো? আরএনএ। নিউক্লিয়াসে তৈরি হলো আরএনএ। আরএনএটা কি হবে? নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে আসবে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে, তাই না? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আছে? অসংখ্য এই যে রাইবোজোম আছে, তারা কি সিনথেসাইজ করবে? তারা আরএনএ থেকে তৈরি করবে কি? প্রোটিন। রাইট? এরপরে প্রোটিনটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে আসে। শুধু প্রোটিন তৈরি হবে না, একটু আমরা মডিফিকেশনও হয় পড়ছি, তাই না? বের হয়ে আসবে, সে কোথায় যাবে? যাবে হলো গলগি বডিজ। তো গলগি বডিজে প্রোটিনের কি হবে? তিনটা কাজ হবে। এক নাম্বার, মডিফিকেশন, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে শুরু হয়েছিল, বাট প্রপার ফুল মডিফিকেশন হবে কোথায়? আহ গলগি অ্যাপারেটাসে। আর মডিফিকেশন বলতে কি বোঝায়, এটা বায়োকেমে ডিটেইল পড়বো। এখানে জাস্ট একটু নামগুলো জাস্ট জেনে রাখতে পারো যে কি গ্লাইকোসাইলেশন হচ্ছে, ফসফোরাইলেশন হচ্ছে, সালফেশন হচ্ছে। অর্থাৎ প্রোটিনের সাথে এক্সট্রা জিনিস অ্যাড করতেছি, সেটাই তো মডিফিকেশন। প্রোটিনের সাথে আমরা সুগার অ্যাড করতেছি, হয়ে গেল গ্লাইকোলিপিড, তাই না? ফসফেট অ্যাড করতে, সরি, গ্লাইকোপ্রোটিন হয়ে গেল, তাই না? তারপর ফসফোরাইলেশন, ফসফেট অ্যাড করতেছে, হয়ে গেল ফসফোপ্রোটিন। এরকম জিনিস অ্যাড করবো, এটা হলো মডিফিকেশন। মডিফিকেশনের পর কি হবে? প্যাকেজিং। মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ গোলজি অ্যাপারেটাস কে হলো প্যাকেজিং করে। এটা ফ্যাক্টরির মতো। প্রোটিন যে তৈরি হয়ে আসতেছে, প্রোটিনটাকে সে প্যাকেট করবে। আর কিছু না, জাস্ট কি করবে? প্যাকেট করবে। প্যাকেট কর কি পরে কি করবে? সর্ট করবে। সর্ট মানে কি? ধরো যে সব প্রোটিনকে এক জায়গায় পাঠাবো, এত না। এক একটা প্রোটিন আসতেছে দেহের এক এক জায়গায় যাওয়ার জন্য। তারপর দেখে সে অনুযায়ী প্যাকেট করবে, করে কোন প্যাকেটকে কোথায় পাঠাইতে হবে সেই সর্টিংটাও করে দিবে। ঠিক আছে? গলগি অ্যাপারেটাস এর মেইন কাজ কি? তিনটা। যে প্রোটিনটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সিনথেসিস হয়ে আসলো গলগি অ্যাপারেটাসে, এখানে সে কি হবে? সেই প্রোটিনের মডিফিকেশন হবে, প্যাকেজিং হবে, সর্টিং হবে। ঠিক আছে? কিভাবে হয় আসছে দেখি। এই যে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, এটার যে সিস্টার্নিটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে, তাকে বলা হয় সিস গলগি বা সিস ফেইস সিস্টার্নি। কি বলা হয়? সিস ফেইস, সিস ফেইস সিস্টার্নি। আচ্ছা, এরপর যে মধ্যবর্তী যেগুলা, সেগুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। আর যেটা একদম অপোজিট, মানে এক্সিট পয়েন্ট, সেটা হলো ট্রান্স গলগি বা ট্রান্স সিস্টার্নি বা ট্রান্স ফেইস সিস্টার্নি। ঠিক আছে? এই নামটা কিন্তু মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। যেটা কি, যেটা গলগি বডির এন্ট্রেন্স পয়েন্ট, যেখান দিয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হওয়া প্রোটিনগুলো এসে ঢুকবে, সেই এন্ট্রেন্স পয়েন্ট হলো সিস। আর যেটা বের হয়ে যাবে, এক্সিট পয়েন্ট, সেটা হলো ট্রান্স। ঠিক আছে? আচ্ছা, এরপর কি হবে? আর ভেসিকল গুলা কেন থাকবে? ট্রান্সপোর্ট ভেসিকল। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন পড়ছিলাম, বলছিলাম কি বলছিলাম? এরা ইন্টার কানেক্টেড। ওর যে টিউবিউল গুলো আছে, সিস্টার্নি গুলো আছে, এরা কি একসাথে একটা কানেক্টেড? দেখো, কানেক্টেড, তাই না? বাট গলগি বডির সিস্টার্নি গুলা কি? এরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড না, দে আর সেপারেট। এরা একটা গলগি অ্যাপারেটাসেরই পার্ট, বাট এক একটা সিস্টার্নি আরেকটার থেকে আলাদা, বিচ্ছিন্ন। তাই এই যে এই সিস্টার্নি থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেটাকে পরের সিস্টার্নিতে কে নিয়ে যাবে? একটা ভেসিকল নিয়ে যাবে। এটাই হলো ট্রান্সপোর্ট ভেসিকল। দেখো,
এখান থেকে এই ভেসিকলটা নিয়ে যাচ্ছে এই সিস্টেমটিতে, এখান থেকে আরেকটা ভেসিকল নিয়ে যাচ্ছে। আর লাস্টে যেটা ট্রান্স, সেখান থেকে কি হবে, ভেসিকল গুলা ডিস্টেন্ট যেখানে থেকে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে। কোথায় যেতে পারে, দেখো যেগুলো মেমব্রেন, সেল মেমব্রেনে যেগুলো যাবে সেগুলোকে মেমব্রেনে নিয়ে যাচ্ছে মেমব্রেন প্রোটিন হিসেবে। যেগুলা এনজাইম বা যেগুলো সিক্রেশন করবে যে প্রোটিনের, সেগুলোকে সিক্রেটরি গ্র্যানিউল হিসেবে সেলের বাইরে পাঠিয়ে দিচ্ছে। আর যেগুলো আমাদের সেলের ভিতরে থাকবে, লাইসোজোম, তাই না, সেগুলোকে আলাদা করে লাইসোজোম হিসেবে রেখে দিচ্ছে। ঠিক আছে, তার মানে একসাথে আমরা লাইসোজোমের অরিজিনও পড়ে ফেলছি না। লাইসোজোম কিভাবে তৈরি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লাইসোজোমের এনজাইম গুলো তৈরি হলো, সেগুলো গলগি বডির ভিতরে এসে প্যাকেজিং হলো, প্যাকেজিং হয়ে আলটিমেটলি গলগি বডির যে ট্রান্স যে সিস্টার্নি, সেখান থেকে কি একটা মেমব্রেন প্রাপ্ত হয়ে বা ভেসিকল হিসেবে বের হয়ে আসবে, সেটাই হলো আমাদের লাইসোজোম। ঠিক আছে, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমাদের নিউক্লিয়াস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, এদের মধ্যে কানেকশনটা কি, সম্পর্কটা কি, সেটা যদি বুঝি সবগুলোর ফাংশন অটোমেটিক আমরা বুঝে যাবো, তাই না, আমাদেরকে আর মুখস্থ করতে হবে না বসে বসে। তো এই ছবিটার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাই হোপ যে তোমরা বুঝতে পারছো মোটামুটি জিনিসটা। তো এখন চলে যাই আমরা আমাদের লাইসোজোমে। ঠিক আছে, লাইসোজোম কি, লাইসোজোম কিভাবে তৈরি হবে আমরা বলছি, কিভাবে হবে আবার এই ছবিটা আবার দেখাইছে। কিভাবে হবে, কিভাবে হবে, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে ডিএনএ থেকে আরএনএ হবে, তাই না, আরএনএ হয়ে সেটা যাবে কোথায়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সেখান থেকে যে লাইসোজোমের এনজাইম গুলো আছে গলগি বডিতে, গলগি বডি থেকে প্যাকেজিং হয়ে তৈরি হবে লাইসোজোম। তো লাইসোজোম কি, লাইসোজোম হলো একটা স্যাক, আর কিছুই না, স্যাক বা থলি কন্টেইনিং এনজাইম, কন্টেইনিং এনজাইম। তার মানে লাইসোজোম আর কিছুই না, এনজাইম বিশিষ্ট বা এনজাইম সমৃদ্ধ একটা থলি বা স্যাক। ঠিক আছে, এখন এই লাইসোজোমের আসলে ফাংশন বা এর কখন কিভাবে কাজ করছে তার উপর ভাগ করে এটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। যেমন যে লাইসোজোমটা কেবল তৈরি হয়েছে, গলগি বডি থেকে সদ্য তৈরি হয়েছে, তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। মানে এরা কিন্তু এখন অ্যাক্টিভ না, এটা কেবল মাত্র তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। মানে প্রাইমারি লাইসোজোমের কাজ কি, এদের যে ফাংশন সেটা কি, যেটা আমাদের এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম আছে, তারা কি করে, এরা যে কোনো পদার্থকে হাইড্রোলাইসিস করতে পারে, মানে তার ধ্বংস করে দিতে পারে। তো কাকে ধ্বংস করবে, দেখো সেলের বাইরের কোনো ক্ষতিকর বস্তু যদি আসে, এখান থেকে দেখতে পাচ্ছ তাই না, সেলের বাইরে থেকে ধরো কোনো ব্যাকটেরিয়া আসছে, তাকে কি করে, তাকে ধ্বংস করবে। সেলের বাইরে যে ধ্বংস করছে এটার নাম হলো হেটেরোফ্যাজি, হেটেরোফ্যাজি, যেটা হলো সেলের বাইরের যে কোনো ক্ষতিকর জিনিসকে ধ্বংস করবে। আবার কি করতে পারে, ওর নিজের সেলের একটা পার্ট, সেটা এখন আর কোনো দরকার নেই, সেটাকে ধ্বংস করতে হবে, পারে না, যেমন ধরো এই যে মাইক্রোকন্ড্রিয়া, এটা ধরো ডেড, এটার কোনো কাজ নেই, এটাকে কিন্তু সে ধ্বংস করতে পারে। যখন সে নিজের সেলের কোনো অর্গানালিকে ধ্বংস করবে, সেটাকে বলা হয় অটোফ্যাজি। ফ্যাজি মানে তো জানোই খাওয়া, অটো মানে সেলফ, অর্থাৎ নিজেকেই সে নষ্ট করে ফেলবে, তাহলে অটোফ্যাজি। আরেকটা কি হতে পারে, একটা হলো যে যেটা আমাদের ফ্যামিলি আহ আহ পুরো সেলটাকেই সে কি করতে পারে, ধ্বংস করে দিতে পারে, তাই না, পুরো সেলটাই আর দরকার নাই, ডেড, তাকে নষ্ট করতে পারে। তাই তখন তাকে কি বলা হবে, অটোলাইসিস, মানে সম্পূর্ণ সেলটাকে সে, লাইসিস মানে একদম ভেঙে ধ্বংস করে দিল। আর যেহেতু সে অটোলাইসিস করতে পারে, তাই এটাকে কি বলা হয়, লাইসিসমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, তাই না, সবাই জানি, ওই যে আমাদের আবুল হাসান স্যারের বই লেখা ছিল আত্মঘাতী থলিকা, তাই না, মানে সুইসাইডাল ব্যাগ। এটা তোমাদের আসতে পারে কিন্তু, আর রিটেন আসতে পারে যে ওই যে 2 নাম্বার শর্ট কোশ্চেন আসে যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি হোয়াই, আসতে পারে যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি হোয়াই লাইসোসোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। আশা করি তাহলে আসতে পারবে। আচ্ছা, এই হলো মেইনলি ফাংশন। এখন দেখো চলে যাই, তো কি বললাম, প্রাইমারি লাইসোসোমের ফাংশন কি, এই তিনটা। তো যখন একটা বাইরে থেকে কোনো বস্তু আসে, সেটা একটা কি ভ্যাকুয়ালের মধ্যে থাকে, তাই না, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ফ্যাগোজোম, তাই না, এটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেল খেয়ে ফেলে, খেয়ে ভিতরে নিয়ে আসে, তখন ওটা থাকে ফ্যাগোজোমের মধ্যে। এই ফ্যাগোজোম আর লাইসোজোম পরে কি হয়, ফিউজ করে, একসাথে মিলে যায়, মিশে যে নতুন একটা জিনিস তৈরি করে, তার নাম হলো ফ্যাগোলাইসোজোম। এই যে ফ্যাগোলাইসোজোম, এগুলোকে বলা হচ্ছে কি সেকেন্ডারি লাইসোজোম, অর্থাৎ এরা এখন অ্যাক্টিভ। প্রাইমারিটা কিন্তু অ্যাক্টিভ ছিল না, বাট কাজ করার জন্য রেডি ছিল, যখনই প্রয়োজন তখনই কাজ শুরু করবে। যে মোমেন্টে সে ফ্যাগোজোমের সাথে ফিউজ করে ফ্যাগোলাইসোজোম ফর্ম করলো, তখন সে ফুললি অ্যাক্টিভ হয়ে গেল, তখন তার নাম সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোমে কি হবে, তার যে ভিতরে অসংখ্য এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম, সেগুলা দিয়ে ভিতরে জিনিসগুলোকে ধ্বংস করে দিবে। করার পর যেগুলাকে আর ধ্বংস করতে পারবে না, ইনডাইজেস্টেবল ম্যাটেরিয়াল, সেটাকে, সেটা সহ সে নিজে নষ্ট হয়ে যাবে। এটার নাম কি, রেসিডুয়াল বডি, বা এটার নাম হলো টারশিয়ারি লাইসোজোম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম লাইসোজোমের ফাংশনও বুঝলাম,
তিন ধরনের থাকে, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, আর টারশিয়ারি লাইসোজোম বা রেসিডুয়াল বডি। সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, লাইসোজোমের ফাংশনটা মোটামুটি ইজি, এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা একটু মনে রাখতে পারি, তাই না? এখন আসো লাইসোজোম আর পারঅক্সিজোমের মধ্যে ডিফারেন্স কি। লাইসোজোম আমরা কি বলছি, স্যাক কন্টেইনিং এনজাইম। পারঅক্সিজমও সেম, পারঅক্সিজমও কি, বিভিন্ন স্যাক থলি যার মধ্যে এনজাইম আছে। পার্থক্যটা কি, পার্থক্য হলো কোন ধরনের এনজাইম আছে, সেটাই হলো এদের ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্সটা কি, লাইসোজোমে কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, যারা যারা হাইড্রোলাইসিস করবে তারা, হাইড্রোলাইটিক এনজাইম। আর পারঅক্সিজমে কি থাকে, পারঅক্সিজমে কি থাকে, পারঅক্সিজমে থাকে হলো তোমার ক্যাটালেস, পারঅক্সিডেস, এই ধরনের এনজাইম। ঠিক আছে, তারা হলো কি করবে, তোমার আহ মানে হাইড্রোলাইসিস করে যে কোনো জিনিসকে তারা ধ্বংস করে দিতে পারে, তাই না? বাট পারঅক্সিজমটা কি করে, সেলের যত টক্সিক সাবস্টেন্স আছে, তাদের ফ্রি রেডিক্যাল যেগুলো আছে, সেগুলোকে ধ্বংস করে, তাই না? তাই এর মধ্যে যে এনজাইম গুলো থাকে সেগুলো কি, ক্যাটালাইটিক এনজাইম বলা হয়, যেমন ক্যাটালেস, পারঅক্সিডেস, এই ধরনের এনজাইম গুলো থাকে। ঠিক আছে, তাহলে এই দুইটা এনজাইম থাকে হলো পারঅক্সিডেজমে। আর লাইসোজোমে কি এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম। অনেক সময় পরীক্ষা আসতে পারে বা এমসিকিউ তে আসছে বা ধরতে পারে যে কি কি এনজাইম থাকে, এটা মুখস্থ করার কিছু নাই, চিন্তা করবা লাইসোজোম কাকে ধ্বংস করে, সেলের যে কম্পোনেন্ট সেগুলোকে, তাই না? প্রোটিনকে নষ্ট নষ্ট করতে পারে, প্রোটিনকে নষ্ট করে থাকবে কে, প্রোটিয়েস, প্রোটিনকে নষ্ট করে থাকবে প্রোটিয়েস। এরপর কি, লিপিডকে ধ্বংস করতে পারে, লিপিডকে ধ্বংস করতে থাকবে লাইপেজ। ডিএনএ আরএনএ কে ধ্বংস করতে পারে, তাদের জন্য থাকবে কি, ডিএনএস, আরএনএ এর জন্য আরএনএস। তারপর গ্লুকোজকে ধ্বংস করে থাকবে গ্লুকোসাইডেস, এই এনজাইম গুলো থাকে। আর লাইসোজোম মেইনলি কোথায় পাওয়া যায়, কোন অর্গানে বেশি বেশি পাওয়া যায়, যারা ফ্যাগোসাইটোসিস করে, অর্থাৎ ডাব্লিউবিসি, মানে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এদের মধ্যে অনেক বেশি পরিমাণে লাইসোজোম থাকে, যাতে তারা কি করতে পারে, বাইরের যে কোনো ক্ষতিকর জিনিস, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। ওকে, তো মোটামুটি এই লাইসোজোম এন্ড পারক্সিজমের পার্থক্যটাও দেখলাম, যাতে কোনটার ভিতর কোন এনজাইম থাকে সেটা কিন্তু পড়ে ফেললাম। এটা রিটেনে পার্থক্য হিসেবে আসতে পারে, বা এমসিকিউ তে আসতে পারে, বা ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে যায় আমাদের সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম কি, সেন্ট্রোসোম হলো দুইটা সেন্ট্রিওল নিয়ে গঠিত, তাই না? আমরা জানি সেন্ট্রোসোম কি, দুইটা সেন্ট্রিওল মিলে সেন্ট্রোসোম হয়। আর সেন্ট্রিওল গুলা কিভাবে থাকে, দেখো, দুইটা হলো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা আছে এই বরাবর, এটা আছে এই বরাবর, ঠিক আছে, অলমোস্ট 90 ডিগ্রি বা একটা রাইট অ্যাঙ্গেলে থাকে সেন্ট্রিওল গুলা। এই দুইটা সেন্ট্রিওল মিলেই সেন্ট্রোসোম। এখন তাহলে এই যে সেন্ট্রিওল, এটার স্ট্রাকচারটা কি, সেন্ট্রিওলের যে স্ট্রাকচার সেটা হলো, দেখো এটা অনেক সংখ্যক কি দিয়ে তৈরি, মাইক্রোটিউবিউলস দিয়ে তৈরি, রাইট? মাইক্রোটিউবিউল কি একটু পরে আমরা দেখবো, সাইটোস্কেলেটনের পার্ট। এবং কয়টা করে মাইক্রোটিউবিউল থাকে, তিনটা করে মাইক্রোটিউবিউল মিলে একটা করে ট্রিপলেট ফর্ম করে। এরকম ট্রিপলেট করা থাকে, ট্রিপলেট থাকে 9টা। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, এরকম 9টা মাইক্রোটিউবিউল ট্রিপলেট দিয়ে তৈরি। আর প্রতিটা ট্রিপলেট কি থাকে, এরকম প্রোটিন লিঙ্ক দিয়ে যুক্ত, মানে প্রোটিন দিয়ে অ্যাটাচ থাকে। এটাই হলো সেন্ট্রিওলের গঠন। ঠিক আছে, ইজি না, পারবো আমরা যে 9টা মাইক্রোটিউবিউল ট্রিপলেট থাকে, ট্রিপলেট মানে একসাথে তিনটা করে আছে। এবং এক একটা ট্রিপলেট কি দিয়ে যুক্ত থাকে পরস্পর, প্রোটিন দিয়ে যুক্ত থাকে। এরকম, তাহলে এই জাতীয় তৈরি হলে একটা সেন্ট্রিওল, এরকম দুইটা সেন্ট্রিওল পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে তৈরি করবে সেন্ট্রোসোম। আর সেন্ট্রোসোমের ফাংশন কি, জানো সবাই, কি স্পিন্ডল তন্তু তৈরি করে, তাই না? বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করে কখন, মাইটোটিক সেল ডিভিশন বা মাইটোসিসের সময়। একটা ইম্পর্টেন্ট ফাংশন হলো মাইটোসিসের সময় এরা স্পিন্ডল ফাইবার তৈরি করে। ঠিক আছে, আর কি করে, আর তো সবাই জানো, জানো যে স্পার্ম বা স্পার্মাটোসাইট, তার কি থাকে, একটা অ্যাক্রোজোম থাকে, তাই না? স্পার্মের হেডের একদম সবার সামনে থাকে অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোমটা তৈরি করে কে, সেন্ট্রোসোম। ঠিক আছে, ওকে, এই অল্প কিছু কথা সেন্ট্রোজোম থেকে, এটা এত বেশি লাগেও না। এরপর আসছি যেটা, সেটা হলো আমাদের সাইটোস্কেলেটন, মানে একদম লাস্ট, একদম অর্গানালি লাস্ট পার্টে চলে আসছি। লাস্ট পার্ট কোনটা, হলো সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটনটা কি, তিন ধরনের সাইটোস্কেলেটন আছে। কি কি, একটা হলো মাইক্রোটিউবিউল, একটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর একটা হলো মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে, দেখো সবচেয়ে বড় কে, মাইক্রোটিউবিউল, এর থেকে মাঝামাঝি কে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সবচেয়ে ছোট কে, মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে, এবং সাইটোস্কেলেটনের ইন জেনারেল ফাংশন কি, একটা হলো স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি দেয়, মানে একটা সাপোর্ট দেয় সেলকে। সাইটোস্কেলেটন, স্কেলেটন মানে কি, কঙ্কাল, কঙ্কাল মানে কি,
যে বডির কাঠামো গঠন করে, তাই না? দেহের কাঠামো গঠন করে, দেহের অন্য সব অঙ্গ মানে অর্গানকে সাপোর্ট দিবে, সেটা হলো স্কেলেটন। অর্থাৎ সাইটোস্কেলেটন মানে যে সেলকে সাপোর্ট দিবে, সেলের সম্পূর্ণ স্ট্রাকচারকে সাপোর্ট দিবে, সেটা হলো সাইটোস্কেলেটন। আর কি হেল্প করে? আর হলো মুভমেন্টে হেল্প করে। মুভমেন্টটা কেমন হতে পারে? হতে পারে ইন্ট্রাসেলুলার মুভমেন্ট, মানে সেলের ভিতর যে অর্গানেলি গুলো আছে বা সাবস্টেন্স গুলো আছে, সেগুলোকে সেলের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, সেই মুভমেন্ট হেল্প করতে পারে। বা সেলের যে বিভিন্ন পার্ট আছে, যেমন সিলিয়া, প্লাজেলা, মাইক্রোভিলাই, সেগুলোর মুভমেন্টও হেল্প করতে পারে। মেইন ফাংশন বলবো দুইটা, একটা হলো স্ট্রাকচারাল, মানে স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি দিবে, সাপোর্ট দিবে। আর হলো মুভমেন্ট। মুভমেন্ট হতে পারে সেলের ভিতরে অর্গান বা অন্য যে সাবস্টেন্স মুভমেন্ট, বা সেলের একটা পার্ট যেমন সিলিয়া, প্লাজেলা, মাইক্রোটিউবিউল, সরি মাইক্রোভিলাই, এগুলোর মুভমেন্ট। ঠিক আছে। আচ্ছা, আর এগুলো আসলে অনেক ডিটেলস, এত ডিটেলস আমাদের লাগে না। তিনটার স্ট্রাকচার থেকে যে মেইন জিনিস লাগে, যে তিনটার কোনটা কি দিয়ে গঠিত, শুধু এইটুকুই পড়বো, বেশি পড়বো না। মাইক্রোটিউবিউল গঠিত কি আলফা বিটা টিউবিউলিন দিয়ে। আলফা বিটা টিউবিউলিন দিয়ে মাইক্রোটিউবুলটা গঠিত। এই যে দেখতে পাচ্ছ মাইক্রোটিউবুলের যে অংশ, এগুলো সব এগুলো আলফা বিটা টিউবিউলিন দিয়ে গঠিত, মানে প্রোটিন। এটা মাইক্রোফিলামেন্ট কি দিয়ে গঠিত? অ্যাক্টিন মনোমার দিয়ে। অ্যাক্টিন তো জানোই, সে কন্ট্রাকটাইল প্রোটিন আমাদের, তাই না? অ্যাক্টিন মায়োসিন, তার একটা হলো অ্যাক্টিন। সে অ্যাক্টিন দিয়ে গঠিত মাইক্রোফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দেখো, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো এরকম চারটা প্রোটোফাইব্রিল দিয়ে তৈরি। চারটা প্রোটোফাইব্রিল ফাইব্রিল দিয়ে তৈরি, যার একটা প্রোটোফাইব্রিল কি আবার দুইটা প্রোটিন, মানে একটা ডাইমার প্রোটিন দিয়ে তৈরি। ডাইমার মানে কি, তার দুইটা পলিপেপটাইড চেইন যুক্ত হয়েছে। ঠিক আছে, তো সেইটুকুই মনে রাখবো। আর কিছু একটা একটা ডাইমার প্রোটিন দিয়ে তৈরি। আর এরকম কয়টা প্রোটোফাইব্রিল আছে? চারটা। ঠিক আছে, এই। আর মাইক্রোটিউবিউল কি দিয়ে তৈরি? আলফা বিটা টিউবিউলিন। মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি? অ্যাক্টিন মনোমার। ওকে, জাস্ট এটুকুই জানবো স্ট্রাকচার থেকে। আর একটা ওভারঅল ফাংশন জানলাম, এখন ডিটেল ফাংশনও দেখবো একটু। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কেউ কি কোশ্চেন করে চাচ্ছিল? একজন হ্যান্ড রেজ করছিল। তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, নাহলে আমরা এখন ডিরেক্টলি ফাংশনে চলে যাই। ঠিক আছে, সময় তো বেশি, মানে দেরি হয়ে যাচ্ছে একটু। আসলে কাজটা কিন্তু একটু আসছে মোটামুটি। And যেহেতু আমরা রমজানের জন্য একটা পারফেক্ট সময় বের করতে পারতেছিলাম না, সেজন্য আসলে এই 10টায় আমাদের পারফেক্ট মনে হইলো। তো আমরা তাড়াতাড়ি শেষ করে দিব, তুমি চিন্তা করো না, বাট সবকিছু শেষ করে যাই। ঠিক আছে। আচ্ছা, এখন মেইন জিনিস কি? মাইক্রোটিউবুলার ফাংশন। ফাংশন কি কি হবে? খুবই ইম্পর্টেন্ট, নিশ্চয়ই তিনটা জিনিস আলাদা করে ফাংশন লাগবে। রিটার্নে আসবে, ভাইভাও জিজ্ঞেস করতে পারে। তো একটু মনোযোগ দিয়ে দেখবো। একটা হলো সেলের শেপ দেয়, শেপ তৈরি করে। আমরা বলছি সাইটোস্কেলেটন, স্কেলেটন মানে শেপ দিবে। এরপর কি? বিভিন্ন মুভমেন্ট করে, তাই না? অর্গানেলির মুভমেন্ট করে। মুভমেন্টটা কি বলছিলাম, যে ইন্ট্রাসেলুলার হইতে পারে, সেরকম বিভিন্ন কার মুভমেন্ট করবে? ইন্ট্রাসেলুলারই। বিভিন্ন অর্গানেলির মুভমেন্ট করবে, বা বিভিন্ন সাবস্টেন্সের ট্রান্সপোর্ট করবে সেলের ভিতরে। আর কি বলছিলাম, এটা একটু বড়। মাইক্রোটিউবুল ছিল কি সবচেয়ে বড়, তাই না? সেলের সেলের যে বড় বড় যে আহ লোকোমোশনের জায়গাগুলো আছে, সেগুলো কি? সিলিয়া, ফ্লাজেলা। যে সিলিয়া ফ্লাজেলাতে কি করবে? সাপোর্ট দিবে কে? মাইক্রোটিউবিউল। এছাড়া একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেল ডিভিশনের সময় ক্রোমোজোমের সেপারেশন করে। তাই না? আমরা একটু পরে তো সেল ডিভিশন দেখবো, বাট আমরা সবাই জানি, ইন্টারে পড়ে আসছি, তাই না? কি হইতো? মেটাফেজ ধাপে সেল মেমব্রেনের ক্রোমোজোম গুলো একে অপর থেকে সেপারেটেড হয়ে যেত, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হইতো, তাই না? সেই ক্রোমোজোমের সেপারেশনটা কে করবে? মাইক্রোটিউবিউল। মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। ঠিক আছে, তো আগের দুটোতে আমরা এমনি পারবো, সেই তার মুভমেন্টের জিনিসটা সিলিয়া ফ্লাজলাতে থাকে, এটাও মনে রাখবো। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বডিতে অনেক ধরনের আছে। ঠিক আছে, বাট এতে কমন দুইটা ফাংশন কি? সেম, স্ট্রাকচারাল সাপোর্ট দিবে। আর কি করবে? একটা হলো যে স্ট্যাবিলাইজ সেলুলার জাংশন। ঠিক আছে, যেমন দেখো, অনেক ধরনের প্রোটিন আছে, তাই না? 6 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমাদের বডিতে আছে। জাস্ট সবগুলো অনেক মনে রাখা কঠিন। তো প্রথমে অল্প অল্প করে পড়বো। প্রথমে জানবো যে 6 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে। এরপর তাদের নামগুলো জানার চেষ্টা করব, আর কোথায় আছে জানার চেষ্টা করব। ঠিক আছে, যদি মনে থাকে ভালো, না থাকলে কোনো দরকার নেই। জাস্ট জানলাম 6 ধরনের থাকবে। আর দুইটা ফাংশন মনে রাখবো। ফাংশন কি? একটা হলো সাপোর্ট দেয়, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। আর একটা কি? সেল টু সেল জাংশন, সেল টু সেলের যে জাংশন, সেই জাংশনটাকে স্টেবিলিটি দিবে। ঠিক আছে, এখন একটু ডিটেলস যদি যাই, একটু ডিটেলস দেখি। ঠিক আছে, ক্লাস 1 সাইটোকেরাটিন, আর ক্লাস 2 সাইটোকেরাটিন। এই সাইটোকেরাটিন কোথায় থাকে দেখো,
কেরাটিন মানে তো বুঝতেছো যে কেরাটিন কোথায় থাকে, স্কিনে থাকে। তো স্কিনের যে এপিথেলিয়াল সেল, কেরাটিনাইজড এপিথেলিয়াল সেল যেগুলো আছে, সেগুলোর মধ্যে থাকবে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এদেরই কিন্তু যে কেরাটিনাইজ সেল, কালকেই তোমাদের এপিথেলিয়াম পড়া আছে তাই না, ফাইজা আপু পড়াবে, তখন দেখবা যে এপিথেলিয়াল সেল গুলা স্কিনের একটার সাথে একটা লেগে থাকে পরস্পর, যে লেগে থাকে, অ্যাটাচ থাকে। সেই অ্যাটাচ থেকে কি দিয়ে, এই সাইটোকেরাটিন নামক ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা, এরপর কিছু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যদি বলি ইম্পর্টেন্ট, থ্রি এর মধ্যে আছে দেখো ডেসমিন, যেটা থাকে মাসেলে, ঠিক আছে, বা যেটা ভাইমেন্টিন, এটা থাকে মেসেনকাইমাল সেলে। ভাইমেন্টিনটা কি ইম্পর্টেন্ট কেন, মেসেনকাইমাল সেল কোথায়, যে এমব্রায়ো তৈরি হয় না, সেই এমব্রায়োর যে কানেকটিভ টিস্যু সেটাই তো আসে মেসেনকাইম থেকে তাই না, তো সেই মেসেনকাইম থেকে ভাইমেন্টিন। তো এটা এমব্রায়োলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এই নামটা একটু মনে রাখবো। ফোর যেটা হলো এনএফ মানে নিউরোফিলামেন্ট, নাম দেখেই বুঝতেছো নিউরোফিলামেন্ট কই থাকবে, নিউরনে। এরপর আছে কি ল্যামিনস, ল্যামিনস কোথায় থাকে, নিউক্লিয়াসে। এটা মনে রাখো, একটু পরে নেক্সট স্লাইডে নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখবো, বুঝতে পারবো যে ল্যামিনস গুলা কি। ঠিক আছে, আর নেস্টিং থাকে নিউরাল স্টেম সেলে। তো এইটুকু জানলাম এখান থেকে। এরপর যেটা সেটা হলো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টের ফাংশন কিন্তু মাইক্রোটিউবিউলস এর মতোই, তো মিলাই মিলাই পড়ি চলো। এক হলো কি শেপ, সেলের শেপ দিবে। এরপর কি, এরপর হলো দুইটাই কি করে, মুভমেন্টে হেল্প করে তাই না, যেহেতু মাইক্রোটিউবিউল বড় ছিল, বড় বড় স্ট্রাকচার যেগুলো সিলিয়া ফ্লাজেলা তাদেরকে মুভমেন্টে হেল্প করছে। মাইক্রোফিলামেন্ট একটু ছোট, কাকে হেল্প করবে, মাইক্রোভিলাই, যেটা ছোট স্ট্রাকচার, ছোট ছোট স্ট্রাকচার যেটা তার মুভমেন্ট হেল্প করবে। তাহলে কার মুভমেন্ট হেল্প করবে, মাইক্রোভিলার মুভমেন্ট হেল্প করবে। থার্ডলি কি করে, কি দিয়ে তৈরি ছিল, অ্যাক্টিন দিয়ে তৈরি ছিল। অ্যাক্টিন ছিল কন্ট্রাকটাইল প্রোটিন তাই না, তাই এরা কি করবে, মাসেল কন্ট্রাকশনেও হেল্প করবে। লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মাইক্রোটিউবুল কি করছিল, সেল ডিভিশনের সময় ক্রোমোজোমের সেপারেশন করছিল। আর এরা কি করবে, এরা সেলের সেপারেশন করবে। অর্থাৎ সাইটোকাইনেসিসের সময় কি হয়, দুইটা সেল দুই ভাগে ভাগ হয়ে যায় না, সেই সেলের সেপারেশনের সময় হেল্প করে কে, মাইক্রোফিলামেন্ট। তার মানে দেখো মাইক্রোটিউবিউল কার সেপারেশনে হেল্প করছে, সেল ডিভিশনে, ক্রোমোজোমের সেপারেশনে। আর মাইক্রোফিলামেন্ট সেলের সেপারেশনে। কাছাকাছি জিনিস, প্যাচ যেন না লাগে, ভালোভাবে মনে রাখবো। তো দুইটার জন্য কিন্তু মিলাই মিলাই আলাদা করে বলছি, একটু খেয়াল রাখবো তাহলেই হবে। আচ্ছা, আমরা একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি। আর এতক্ষণ যা ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। নেক্সট ইয়ার গুলো মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এগুলো আমরা কিন্তু অলরেডি পারি, ইন্টারমিডিয়েট থেকে অনেক ভালো করে পড়ে আসছি, জাস্ট রিকল করব। ঠিক আছে, যে আগে যা পড়ে আসছি তাই, একদম যে খুব বেশি এক্সট্রা আছে তেরকম কিছু নাই। তাহলে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের স্ট্রাকচার কি, নিউক্লিয়াসের স্ট্রাকচার হলো, এই ছবিটা থেকে ভালোভাবে বুঝতে পারবো আমরা তাই না। নিউক্লিয়াসের স্ট্রাকচার হলো, সবার বাইরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, সবার বাইরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন। এখন এটা তো জানি নিউক্লিয়ার মেমব্রেনের কি কি পার্ট আছে, ওটা একটু জেনে নেই চলো। নিউক্লিয়ার মেমব্রেনের দুইটা লেয়ার, একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন। এই যেটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। দুই মেমব্রেনের মাঝে যে জায়গাটা আছে, এটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস। কি বলে, দুই মেমব্রেনের মাঝে জায়গাটাকে বলে কি, পেরি নিউক্লিয়ার স্পেস। আর এই নিউক্লিয়ার মেমব্রেনে অসংখ্য কি থাকে, পোর থাকে বা ছিদ্র থাকে। কি থাকে, পোর বা ছিদ্র থাকে। কেন পোর থাকে, যাতে নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে বিভিন্ন মলিকুল আসা যাওয়া করতে পারে। কি কি আসা যাওয়া করা দরকার, নিউক্লিয়াসের ভিতরে তৈরি হচ্ছে কে, আরএনএ তৈরি হচ্ছে, মেসেঞ্জার আরএনএ। সে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে নিউক্লিয়াসের ভিতরে বসে থাকলে হবে না তাই না, সেটাকে বাইরে বের হয়ে রাইবোজোমের কাছে যাইতে হবে। কোথা দিয়ে যাবে, নিউক্লিয়ার পোর্ট দিয়ে যাবে। এটা কেন ইম্পর্টেন্স দিয়ে বলছি, ডিওর কোশ্চেন আসছে, ডিওর কোশ্চেন আসছে যে হোয়াই নিউক্লিয়ার পোর আর প্রেজেন্ট ইন দা নিউক্লিয়ার মেমব্রেন। তো বুঝতে পারছি অ্যান্সার, তাহলে রিটেনের কোশ্চেন আমাদের একটা কভার হয়ে গেল। সবাই পারবো এটা তাই না, একদম কঠিন না। আর কি বলছিলাম, যখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছিলাম, বলেছিলাম যে তারা নিউক্লিয়ার যে স্পেস, পেরিনিউক্লিয়ার স্পেসের সাথে কানেক্টেড। দেখো, এই যে পেরিনিউক্লিয়ার স্পেস, এর সাথে রাইবোজোমটা কানেক্টেড। ঠিক আছে, আর এই নিউক্লিয়ার মেমব্রেন একদম নিচে দেখো একটা নীল রঙের স্ট্রাকচার আছে তাই না, লেয়ার আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার ল্যামিনা। এই নিউক্লিয়ার ল্যামিনা কি দিয়ে তৈরি, একটু আগে পড়ে আসছি না, ল্যামিনস নামের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দিয়ে তৈরি। ঠিক আছে, তার মানে ল্যামিনস, এই ল্যামিনস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি করে, নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্যাবিলিটি দেয়। বলছিলাম না, সেলুলার সাপোর্ট দিবে, স্ট্যাবিলিটি দিবে, সেটা কি হলো, ল্যামিনস তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্যাবিলিটি দিবে। ঠিক আছে, এইগুলো নিউক্লিয়ার মেমব্রেনের পার্ট, এটাই মেইন জানার ছিল এখান থেকে, বাকি সব জানি। একটা থাকে কি নিউক্লিওলাস, সেন্টারে অসংখ্য ক্রোমোজোম থাকে, আর ম্যাট্রিক্স থাকে একটা তাই না, সেটা হলো ক্রোমোজোমটাকে ধরে রাখে আর কি। আর নিউক্লিওলাসের ইম্পর্টেন্স কি, নিউক্লিওলাসটা হলো মেইনলি
প্রোটিন সিনথেসিসের সময় থাকে। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? প্রোটিন অ্যান্ড আরএনএ দিয়ে তৈরি। ঠিক আছে, নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? প্রোটিন অ্যান্ড আরএনএ দিয়ে তৈরি নিউক্লিওলাস। ঠিক আছে, এবং কখন কখন এটা অ্যাক্টিভ থাকে বেশি? প্রোটিন সিনথেসিসের সময় নিউক্লিওলাসটা অ্যাক্টিভ থাকে। আর সেল ডিভিশনের সময় যেটা বিলুপ্ত হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আমরা জানি প্রোফেজে ডিসঅ্যাপিয়ার হয়, টেলোফেজে রিঅ্যাপিয়ার হয়। ওকে, এই মোটামুটি নিউক্লিয়াসের স্ট্রাকচার। এরপর নিউক্লিয়াসের মানে এই ছবিটা যদি একটু দেখি জাস্ট ভালোভাবে 3D ছবি, যাতে পোর গুলা বুঝতে পারো। দেখো নিউক্লিয়ার মেমব্রেন এর সার্ফেসে কি অসংখ্য পোর, তাই না? এই যে এটা একটা পোর, এটা একটা পোর, এরা কি বাইরে থেকে ভিতরে কানেকশন দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপর কি আছে? ক্রোমোজোম। ক্রোমোজোম ডিএনএ এর স্ট্রাকচার আমরা এখানে পড়বো না, এটা কমপ্লিটলি পড়বো কোথায়? বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রিতে একদম ইন ডিটেলস আছে, ক্লাসের জেনেটিক চ্যাপ্টার সেখানেই লাগে। এখানে অ্যানাটমিতে তেমন কিছু জিজ্ঞেস করে না, জাস্ট বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। শর্ট নোট আছে ক্রোমোজোমে, তোমরা সবাই বেসিক জিনিস জানো। কি ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম হলো নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, তাই না? নিউক্লিয় প্রোটিনের নিউক্লিয়িক পার্টটা কি? ডিএনএ। ডিএনএ হলো নিউক্লিক অ্যাসিড, তার সাথে কি তৈরি হয়? হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন বা নিউক্লিওসোম তৈরি করে। এই নিউক্লিওসোম গুলা কি হয়? শুধু পেঁচায়, তাই না? প্যাচাতে থাকে, পেঁচায় পেঁচায় এরকম লুপ লুপ তৈরি করে। এর মধ্যে কি হয়? কেউ অনেক বেশি মানে পেঁচায় যায় তাদেরকে বলে কি? হেটেরোক্রোমাটিন। যারা অনেক বেশি কনডেন্স থাকে তারা হলো হেটেরোক্রোমাটিন। আর যারা একটু লুজ থাকে এরা হলো ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনটা কি? অ্যাক্টিভ। ইউক্রোমাটিনটা কি? অ্যাক্টিভ। হেটেরোক্রোমাটিনটা কি? এটা হলো ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এটা মনে রাখবো। আর এটা হলো আমাদের, এগুলো একসাথে মিলে মিলে কি করে? সম্পূর্ণ ক্রোমোজোম তৈরি করে। আর ক্রোমোজোমের স্ট্রাকচার জানি, সেন্ট্রালি কি থাকে? সেন্ট্রালি থাকে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, আর এটা হলো দুইটা আর্ম বা বাহু। এটা হলো শর্ট আর্ম, এটা হলো লং আর্ম। ঠিক আছে, এই মোটামুটি ক্রোমোজোমের স্ট্রাকচার রিভিশন দিলাম আর কি এটা। আচ্ছা, এই ছবিটা কি? এই ছবিটা হলো হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন বোঝানোর জন্য দেখানো হয়েছে। ঠিক আছে, এটা হলো নিউক্লিওলাস। এই যেটা হলো নিউক্লিওলাস পুরাটা। আর এই যে কনডেন্সড হেটেরোক্রোমাটিন কি বলছিলাম? একসাথে প্যাঁচায় কনডেন্সড হয়ে আছে, তাই না? এবং এটা ইনঅ্যাক্টিভ। যেগুলো কনডেন্সড সেগুলো হলো হেটেরোক্রোমাটিন। এই যে এটা হেটেরোক্রোমাটিন, এটা হেটেরোক্রোমাটিন, এই পুরোটা হলো হেটেরোক্রোমাটিন। এটা কোথায় থাকে মেইনলি? হেটেরোক্রোমাটিন গুলা নিউক্লিওলাসের চারিদিকে থাকে আর নিউক্লিয়ার মেমব্রেনের চারিদিকে থাকে। ঠিক আছে, এই ডার্ক এরিয়া গুলো হেটেরোক্রোমাটিন। আর লাইট মাঝখানে যত এরিয়া আছে পুরাটা জুড়ে পুরাটাই হলো আমাদের ইউক্রোমাটিন। মানে ইউক্রোমাটিনটাই কিন্তু অ্যাক্টিভ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্রোমোজোম শেষ এবং এর সাথে কিন্তু আমাদের সেলের পার্টটাও শেষ হয়ে যায়। সেলের পরে জাস্ট সেল ডিভিশন আছে, এটা নিয়ে বেশি কিছু বলবো না। এটা থেকে আমাদের 3টা কোশ্চেনই আসে। এটা হলো মাইটোসিস এর ব্যাখ্যা করতে বলে, মিওসিস এর ব্যাখ্যা আসে অনেক সময়, ইম্পর্টেন্স আসে, হলো সেল সাইকেল কি সেটা। মোটামুটি এগুলো আমরা তো সবাই জানি, পড়ে আসছি ইন্টারনেট ভালো করে, জাস্ট একটু রিভিশন দিব, কারণ আমাদের এত বেশি আসলে প্রয়োজন হয় না। একদম বেসিক জিনিস ধরতে পারে এখান থেকে, সেগুলো আমরা ইজিলি পারবো। সেগুলাই দেখবো কি কি লাগে পরীক্ষায়। তো কি কি আছে দেখো। সেল ডিভিশন কাকে বলে? যে প্রসেসের মাধ্যমে কি হয়? সেল গুলা কি হয়, একটা সেল থেকে মাল্টিপ্লিকেশন করবে, একটা সেল থেকে অনেকগুলা সেল তৈরি হবে, সেটাই হলো সেল ডিভিশন। এর কয়টা ইভেন্ট? দুইটা ইভেন্ট। হলো ক্যারিওকাইনেসিস, মানে জানি কি? ক্যারিওকাইনেসিস মানে কার ডিভিশন? নিউক্লিয়ার ডিভিশন, তাই না? নিউক্লিয়াসের ডিভিশন। আর সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হলো সাইটোপ্লাজমের ডিভিশন, তোমরা জানি সবাই, এটা লিখলাম না। ওকে, এটা আমরা সবাই জানি। এরপর আসলে সেল সাইকেল। সেল সাইকেল আমরা জানি যে সেল সাইকেল কি? একটা সেল তো আর আজীবন ডিভিশন হবে না, তাই না? তো অবশ্যই ডিভাইড করতে গেলে কি লাগবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে, রেস্ট নিবে, প্রিপারেশন নিবে। সেই রেস্ট নেবে, প্রিপারেশন যে নেয় তার নাম কি? সেই স্টেজের নাম হলো ইন্টারফেস। রেস্টিং স্টেজটা কোনটা? ইন্টারফেস। আর ডিভাইডিং ফেজটা কি? মাইটোসিস। এই দুইটা ফেজ নিয়ে কি চক্রাকারে ঘুরতে থাকে, এটা কি বলা হয়? সেল সাইকেল। সেল সাইকেল। বাবা, আমাকে পানি খাওয়াও যাও। আচ্ছা, কারো মাইক্রোফোন অন, সে একটু মিউট করে দাও। আচ্ছা, তাহলে কি আসলাম যে ইন্টারফেস আর মাইটোসিস মানে ঘুরতে থাকবে চক্রাকার, এটাই হলো সেল সাইকেল। তো ইন্টারফেসে কি কি পার্ট আছে আমরা জানি। এটা হলো জি 1, কি? জি 1, একটা হলো এস, একটা হলো জি 2। জি 1 মানে গ্যাপ 1। গ্যাপ 1-এ কি হবে? সেলের সাইজ বাড়বে, তাই না? এছাড়া কি হবে? বিভিন্ন এনজাইমস তৈরি হবে। সেলের সাইজ বাড়বে, সাথে এনজাইম তৈরি হবে, বিভিন্ন স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হবে। অর্থাৎ সেলের ভিতরে যে সব সেলের জিনিসপাতি আছে সেগুলো বিষয় সিনথেসিস করে করে সেলটা
খাওয়া দাওয়া করে বড় মোটা সোটা হয়ে যাবে, তাহলে সে ডিভাইডেড করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন কিছু সেল কি হয়, কিছু সেল আছে কখনো ডিভাইড করে না, যেমন কি নিউরন, বা ধরো আমাদের কিছু সেল আছে কম ডিভাইড করে, যারা কি, যেমন লিভার সেল বা কিডনির সেল। ঠিক আছে, এরা কি, এরা হলো স্টেবল সেল, তাই না? মানে এরা হলো কম ডিভিশন করে। এদিকে এরা কোন স্টেজে চলে যায়, এরা একটা স্পেশাল স্টেজে যায় জি 1 এর পরে, সেটা হলো G0, অর্থাৎ নন ডিভাইডিং সেল যেগুলো, সেগুলো G1 থেকে চলে যায় G0-তে, যেখানে সেল ডিভিশন হয় না। তো পরবর্তীতে যদি কখনো, যেমন লিভার সেল কি হয়, নর্মালি ডিভাইড হয় না, এবার তুমি লিভারটাকে যদি কেটে ফেলো তখন কি হবে, সে বারবার ডিভিশন করে 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 আর ফুল একটা লিভার তৈরি করে ফেলে, তাই না? আমরা জানি। তাই অর্থাৎ নর্মালি লিভার সেলগুলো থাকবে G0-তে, যখনই প্রপার স্টিমুলেশন পাবে ডিভিশন হওয়ার, তখন তারা চলে আসবে, আবার সেল সাইকেলে ব্যাক করবে। তাহলে এরকম G1 এর পর কি হয়ে যাবে, এস। এস মানে কি, সিনথেসিস। কি সিনথেসিস হবে, ডিএনএ, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করবে এস ফেজে। ঠিক আছে, এস ফেজে কি করবে, ডিএনএ রেপ্লিকেশন করবে। ওকে। আচ্ছা, আর কি আছে, G2। G2-তে কি হয়, G2-তে হলো মাইটোসিসের জন্য প্রয়োজনীয় যত প্রোটিন আছে, প্রয়োজনীয় যত এনজাইম আছে, মাইটোসিসের জন্য কি লাগে, শক্তি লাগে, এটিপি লাগে, সে সবকিছু সিনথেসিস হবে G2-তে। ঠিক আছে, G2-তে মানে মাইটোসিসের জন্য যা যা দরকার সব সিনথেসিস হবে, এরপর মাইটোসিস। ওকে। এখন সেল সাইকেল তো আমরা মনে হয় সবাই পারি, আর যেটা আমাদেরকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সেল সাইকেলের কিছু চেক পয়েন্ট আছে। মানে কি, একটা সেল তো আছে, ইন্টারফেজ আছে, এরপর মাইটোসিস হবে, তো অলওয়েজ কি হইতেই থাকবে সেলস, মানে সব সেলে কি ক্রমাগত ডিভিশন হবে, হবে না। তাহলে তো আমাদের অনেক ত্রুটিপূর্ণ বা ডিফেক্টেড সেল দিয়ে আমাদের বডি ফিল আপ হয়ে যাবে, তাই না? আমাদের বডির নিজস্ব মেকানিজম আছে যেটা দিয়ে সেগুলো ডিফেক্টেড বা ত্রুটিপূর্ণ সেলকে ডিভাইড হতে দেয় না। সেই প্রসেসটা কি, সেটাই হলো আমাদের চেক পয়েন্ট। চেক পয়েন্ট কয়টা আছে, এরকম আছে তিনটা। একটা কি, স্টার্ট বা G1S চেক পয়েন্ট, এটা কাজ করে G1 আর এস এর মাঝখানে, এই জায়গাটা। সে কি চেক করবে, যখন একটা সেল G1 থেকে এস ফেজে যাবে, তখন এই চেক পয়েন্টে তাকে প্রশ্ন করা হবে যে তোমার নিউট্রিশন, সাইজ সবকিছু কি ঠিক আছে। যদি বলে হ্যাঁ ঠিক আছে, তারপর জিজ্ঞেস করে তোমার কি ডিএনএ ইনট্যাক্ট, ডিএনএ ঠিক আছে। যদি দেখে হ্যাঁ তার ডিএনএ ইজ ওকে, তখনই তাকে কি করবে, G1 থেকে S1-এ যাওয়ার জন্য পারমিশন দিবে, আর S1-এ গিয়ে সে ডিএনএ রেপ্লিকেশন করতে পারে। এবার এস এ ডিএনএ রেপ্লিকেশন হলো, G2-তে গিয়ে প্রিপারেশন হলো মাইটোসিসের। এখানে এসে আরেকটা চেক পয়েন্ট, সেটা কি, G2M চেক পয়েন্ট। সেখানে সে কি প্রশ্ন করবে, যে এস ফেজ তো পার হয়ে আসছে বাবা, ঠিক আছে, তোমার ডিএনএ কি কমপ্লিটলি রেপ্লিকেটেড হয়েছে। এখন যদি তোমার ডিএনএ এর পুরোটা রেপ্লিকেশন না হয়, তাহলে তোমার হবে না, তাই না? যে ডটার সেল গুলো তৈরি হবে, সেখানে তো প্রপারলি ডিএনএ এর ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে না। তাই এখানে চেক করবে যে ডিএনএ কমপ্লিটলি রেপ্লিকেটেড কিনা। যদি কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশন হয়, তখনই কি করবে, তাকে মাইটোসিসে যাওয়ার পারমিশন দিবে। কারণ মাইটোসিসের ভিতরেও আরেকটা চেক পয়েন্ট আছে, কোথায়, মেটাফেজ আর অ্যানাফেজের মাঝখানে। সেখানে কি, আমরা জানি মেটাফেজে কি হয়, ক্রোমোজোম গুলা সেপারেশন হয়ে যায়, তাই না? আর সেগুলো অবশ্যই মাইটোটিক স্পিন্ডলের সাথে অ্যাটাচ থাকতে হয়, তাহলে তো আর সেটা দুই দিকে যাইতে পারবে না, রাইট? সেলের কি হয় মেটাফেজে, যেটা মাঝখানে থাকে সবগুলো ক্রোমোজোম। আর অ্যানাফেজে কি হয়, সেটা পোল বা মেরুর দিকে তারা যাইতে শুরু করে, গিয়ে দুইটা সেলে ডিভাইড হয়। যাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, মাইটোটিক স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ থাকতে হবে। তো সেই কোশ্চেনই করবে যে তোমার সবগুলা ক্রোমোজোম কি স্পিন্ডলের সাথে অ্যাটাচড আছে, যদি থাকে পারমিশন দিবে, সে মেটাফেজ থেকে চলে যাবে অ্যানাফেজে, এবং গিয়ে সেল সেপারেশন হবে, সাইটোকাইনেসিস হবে, হয়ে কমপ্লিট সেল ডিভিশন ঠিক হবে। ঠিক আছে, এটাই হলো একটা নতুন আমাদের জন্য। ঠিক আছে, এই জন্য এটা বললাম, ধরে অনেক সময় রিটেনে আসছে না তেমন, ভাই ভাই জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এরপর হলো মাইটোসিস। ডিটেলস আর বলবো না, because তোমরা জানো সবাই। পরীক্ষার জন্য কি করতে হবে, পরীক্ষার জন্য ফিগার আঁকাগুলো শিখে রাখবে একটু, বেশি আসে না, হঠাৎ দু একবার আসে। ঠিক আছে, রিসেন্টলি কোন একটা বছরে আসছে মাইটোসিসে। তো ফিগার আঁকা শিখবা, নর্মাল জিনিস জানি আমরা কি কি, একটু জাস্ট কুইক রিক্যাপ করি। প্রথম ধাপ কি, প্রোফেজ। প্রোফেজে কি হয়, নিউক্লিয়ার কনডেন্সড হয়, তাই না? এরা পানি ছেড়ে দেয়, ওয়াটার ছেড়ে দিবে, ত্যাগ করবে, ত্যাগ করে নিউক্লিয়ার কনডেনসেশন হবে, হইলে ক্রোমোজোমে, ক্রোমাটিনের, ফলে ক্রোমোজোম গুলো আমরা দেখতে পাবো। পরে এটা হলো প্রোফেজ। মেটাফেজে কি হবে, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে, স্পিন্ডল ফাইবার তৈরি হবে, আর সবগুলা কি, ক্রোমোজোম ইকুইটোরিয়াল প্লেট, তাই না ভাই? যে আমাদের বিষুবীয় অঞ্চল, অর্থাৎ ক্রোমোজোমের বা স্পিন্ডল অ্যাপারেটাসের মিডিল বরাবর, মাঝ বরাবর অবস্থান করবে। আর তোমরা জানো এই যে মাঝ বরাবর যে আসে,
এটার নাম হলো মেটাকাইনেসিস, তাই না? ঠিক আছে, তাহলে মাঝ বরাবর আসছে মানে এটা মেটাফেজ। এবং সবগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ থাকবে। এরপর কি হবে? এরপর এই যে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোম গুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে সবাই। অ্যানাফেজ এসে দুই ভাগে ভাগ হওয়ার পর দুই ভাগ দুই মেরুর দিকে চলে যাবে। স্পিন্ডল তন্তু বরাবর, স্পিন্ডল ফাইবার বরাবর দুই পোলের দিকে যাবে। আর টেলোফেজে কি হবে? ক্রোমোজোম গুলো যেহেতু পোলে চলে আসছে, এখন তাদের চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে। সেটা হলো প্রোফেজে বিলুপ্ত হয়ে গেছিল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস। সেই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস কি হবে? টেলোফেজে রিঅ্যাপিয়ার করবে। ঠিক আছে, তাহলে টেলোফেজ শেষ। আর সাইটোকাইনেসিসে কি হবে? এই যে সেল মেমব্রেনটা দুই দিক থেকে চাপ দিবে, তাই না? চাপ দিয়ে দুইটা সেলকে দুই ভাগে আলাদা করে দিবে। এটাই হলো সাইটোকাইনেসিস হয়ে গেল। ঠিক আছে, খুব ডিটেলস করতে হবে না, শর্ট আমি যেভাবে যেভাবে বলতেছি এগুলো যদি এই কথাগুলো মনে রাখো, এর চেয়ে বেশি তোমরা জানো অলরেডি। বাট পরীক্ষার জন্য এগুলোই মনে রাখলে এগুলো রিটেনে লিখে আসতে পারবা, ভাইবা এগুলোই ধরে। এবার মিওসিস, মিওসিস সেম। আচ্ছা, মাইটোসিস থেকে আরেকটা কথা যেটা বলার ছিল মনে রাখতে হবে, যে মাইটোসিস কি বলে? ইকুয়েশনাল ডিভিশন বলে। কেন? Because ওখানে একটা সেল থেকে কি হচ্ছে, দুইটা সেল তৈরি হচ্ছে। আর সেই দুইটা ডটার সেলের কি ক্রোমোজোমের নাম্বার, ক্যারেক্টারিস্টিক সবকিছু মাদার সেলের অনুরূপ, মাদার সেলের সমান। এই জন্য ওটাকে বলে ইকুয়েশনাল ডিভিশন। আর মিওসিসকে কি বলে তোমরা জানো? রিডাকশনাল ডিভিশন। ঠিক আছে, আর আমাকে প্রফের ভাবে এটা জিজ্ঞেস করছিল। প্রফের ভাইভায় তোমরা জানো কি হয়? কার্ড তুলতে হয় ভাইবার সময়, তাই না? তো আমার যে কার্ড ছিল সেই কার্ডের মধ্যে লেখা ছিল মিওসিস ডিভিশন। তো আমাকে এক্সটার্নাল ম্যাডাম জিজ্ঞেস করছিলেন মিওসিসের অপর নাম কি? সিম্পল অ্যান্সার সবাই পারি, রিডাকশনাল ডিভিশন। ঠিক আছে, বাট আমি ভুলে গেছিলাম। আমার মনে পড়ছে যে বাংলা যেটা পড়ছি যখন ছিল তখন ফার্স্ট ইয়ার, ইন্টার স্টুডেন্ট পড়াইতাম, তো বাংলার নাম মনে পড়ছিল রাসমূলক বিভাজন। ইংলিশটা আমার মনে পড়েই না। এবার অনেকক্ষণ চিন্তা করে তারপর বের করে বলতে পারছিলাম। তো দেখো ভাই ভাই কিন্তু খুব সিম্পল ইজি ইজি কোশ্চেন ধরে। এই যে আজীবন শুনছো না বেসিক কোশ্চেন ধরে, বেসিক কি? বেসিক মানে যেটা পারবা না সেটাই বেসিক, এটা ফানের জন্য ঠিক আছে। আর আসলে এই সিম্পল জিনিসগুলাই বেসিক, যে হোয়াট ইজ মাইটোসিস, হোয়াট ইজ মিওসিস, এর অপর নাম কি, কেন বলা হয়, এগুলো তো সবাই জানো। কেন রিডাকশনাল ডিভিশন বলা হয়? কারণ এখানে মাদার সেল থেকে ডটার সেলে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। একটা সেল থেকে চারটা সেল তৈরি হয়। ঠিক আছে, এটা আসলে এত ডিটেলস লাগে না, আমাদের রিটেনে আসে না। রিটেনে একবার আসছে দেখলাম মিওসিস এর ইম্পর্টেন্স আসছে। তো জানো ইম্পর্টেন্স কি? এখান থেকে গ্যামেট তৈরি হয়, ক্রোমোজোম যত হাফ হয় তো পরবর্তী প্রজন্মে ক্রোমোজোম নাম্বার স্টেবিলিটি থাকে। যদি হাফ না হইতো কি হইতো? নেক্সট জেনারেশনে গিয়ে পিতামাতার চেয়ে সন্তানের মধ্যে ক্রোমোজোম ডাবল হয়ে যেত, তারপরের জেনারেশনে 4 গুণ হয়ে যেত। তো ক্রোমোজোমে একটা ইনস্টেবিলিটি দেখা যেত, সেটা প্রিভেন্ট করে মিওসিস, এই রিডাকশনাল ডিভিশন দিয়ে। ঠিক আছে, আর নর্মাল কথা সবাই জানো মিওসিস দুইটা ধাপ, মিওসিস ওয়ান, মিওসিস টু। ওয়ানে নিউ ক্রোমোজোমের ডিভিশন হয় না, তাই এখানে ক্রোমোজোম গুলো হাফ হয়ে যায়। আর মিওসিস টুটা সেম টু সেম মাইটোসিস এর মতোই। ঠিক আছে, আর এখানে ইম্পর্টেন্ট জিনিস কি, প্রোফেজ ওয়ানের 5টা ধাপ আছে জানি আমরা। কি কি, তাই না? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমাদের প্যাকাইটিন যেটা, সেটার মধ্যে ক্রসিং ওভার হয়, তাই না? এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। একে দত্তর যে বই, সেখানে দেখবা যে দেওয়া আছে ডিপ্লোটিনে ক্রসিং ওভার হয়। আর আমরা তো আজীবন জানি, বা অন্যান্য যেগুলো বই সেগুলোর মধ্যে আছে প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়। তো যেহেতু দুই বই দুই রকম জিনিস, তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো, বা তোমাদের টিচাররা যেটা বলবে লেকচারে সেটা ফলো করতে পারো। ঠিক আছে, বাট রেফারেন্সটা জেনে রাখবা কোন বই কি আছে। রেফারেন্স বলতে পারলে সমস্যা নাই, কিন্তু বই থেকে জেনেই বলছে, তাই না? তো বানায় বলতেছে না। এই আচ্ছা, ক্রসিং ওভার হওয়ার কারণে ক্রসিং ওভার ইম্পর্টেন্স সেগুলো জানো সবাই। যেটার জন্য ওই যে বৈশিষ্ট্যের কি হবে, মিক্স আপ হচ্ছে, পরবর্তী প্রজন্মে বৈচিত্র্য আসবে, হ্যান ত্যান ডাইভার্সিটি আসবে, এগুলো। তো এই মোটামুটি মিওসিস সেল ডিভিশন, ডিটেলস আর বলতেছি না, সবই পারি আমি। ঠিক আছে, তো মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। একটু লেন্দি, প্রায় মোটামুটি 1.5 ঘন্টার বেশি লাগছে, টপিকটা বেশি বড়। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আহ সেল সেল এন্ড সেল ডিভিশন নিয়ে রিলেটেড, কি কি কোশ্চেন আসবে রিটেনে, কি কি কোশ্চেন আসবে ভাই ভাই, সব কিন্তু আমরা বলে ফেলছি। ঠিক আছে, তো আশা করি সবার সবকিছু সলভ হয়ে গেছে মোটামুটি এক্সামের জন্য। এখন যাদের যাদের কোশ্চেন আছে আমি সবগুলোর অ্যান্সার দিব। তো তার আগেই সবার উদ্দেশ্যে বলে নিই যে আজকে ক্লাসে সবাই এতক্ষণ ছিল, দেখলাম মোটামুটি সবাই প্রেজেন্ট ছিল শুরু থেকে। তার জন্য সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড এই ক্লাসের যে নোটস বললাম, আজকে ক্লাসে নোট লিখেছো, তো আমাদের মেইন যে গ্রুপ আছে মেডিকেল স্টাডি সেন্টার বা মেডেক্স, সেখানে আপলোড দিতে পারো নোটগুলা। যার নোট ডেইলি যারা প্রতিটা ক্লাসে দিবা, অ্যান্ড সুন্দর হবে, তার জন্য স্পেশাল সারপ্রাইজ গিফট থাকবে। অ্যান্ড এছাড়া যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু তোমরা আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে করতে পারো, আমরা অ্যান্সারটাও চেষ্টা করবো।
আর রেকর্ডেড ভিডিওটা খুব শীঘ্রই অ্যাপে চলে আসবে। এই রিলেটেড যে কোনো অ্যাপে কিভাবে পাবা তোমরা ভিডিওগুলো, এগুলো আমাদের টেকনিক্যাল টিম থেকে তোমাদেরকে খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ। এন্ড এখন আমি তাহলে একটু কোশ্চেনের অ্যান্সার গুলো দিই। ফার্স্ট আমি চ্যাটের কোশ্চেন গুলো একটু দেখি, এন্ড দেন তোমরা মাইক অন করে কোশ্চেন করতে পারো। একজন জিজ্ঞেস করছে কোন গ্রুপে নোট দিবা, তো নোট হলো দিবা যেটা মেইন গ্রুপ আমাদের, ঠিক আছে, প্রাইভেট গ্রুপ না, যেটা মেইন গ্রুপ সেখানে নোটস দিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমি মোটামুটি কোশ্চেনের একদম শুরু থেকেই চলে যাচ্ছি, অ্যান্সার দিব। আর তোমরা দেখে নিতে পারো অ্যান্সার, বা কারো তা থেকে চলে যেতে পারো, রেকর্ডিং তো পেয়েই যাবা, ঠিক আছে, সেখানেও দেখতে পারো, বা যাদের কোশ্চেন আছে থাকতে পারো একটু, ঠিক আছে। ওকে, আগে চ্যাটের কোশ্চেন গুলো নেই, এরপর আরো কোশ্চেন থাকলে সেগুলো আমরা মাইক অন করে তোমরা বলতে পারো। একজন কোশ্চেন হচ্ছে সেলটা কোন বই থেকে পড়বো। সো এতক্ষণে তো অনেক সুন্দর করে ক্লাস নিছি না, যা যা বলছি এগুলোই পড়ো আগে। যদি এগুলা কমপ্লিটলি পড়ে মনে রাখতে পারো, তোমার আর বেশি কিছুই লাগবে না, ঠিক আছে। এরপর বইয়ের নাম শুরুতে বলে দিচ্ছি। বই হলো একে দত্ত পড়তে পারো, জেনারেল অ্যানাটমি অনেকেই পড়ে, আমি ওই বই কখনো পড়ি নাই। তো আমার তো আমি আজকে লেকচারের যে ইনফরমেশন গুলো নিচ্ছি জ্যাঙ্কুরা থেকে নিচ্ছি মেনলি। জ্যাঙ্কুরা সব করতে হবে না, জাস্ট ফিগার গুলো দেখবা, চার্ট গুলো দেখবা, ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো বলেই দিচ্ছি এভাবে পড়বা। ওকে। আর সেলিম রেজার একটা বই আছে, ওই বইটা মোটামুটি ভালো, একটু গুছানো, বাট অনেক বেশি লেখা, সব লাগে না। ওই বইটা পড়লেও সেম কথা, যে ক্লাসে যেগুলো বললাম মিলাই মিলাই দেখো, ভালো হবে। এই জন্য কোলেস্ট্রল বেশি থাকা নাকি কম থাকা ভালো, সেল মেমব্রেনের সাথে এটা কোনো রিলেশন নেই। কোলেস্ট্রল ব্লাডে কম থাকা ভালো, ব্লাডে বেশি থাকা খারাপ, ঠিক আছে। সেল মেমব্রেনের ক্ষেত্রে এরকম কিছু নেই, এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না তোমার। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স এর ইম্পর্টেন্স কি? সৌরভ কোশ্চেন করেছো। গ্লাইকোক্যালিক্স এর ইম্পর্টেন্স হলো এটা সেলের আউটার সারফেস কে ইন্ডিকেট করে, ঠিক আছে। তার মানে কি বলছিলাম, সেলের বাইরের দিকে থাকে গ্লাইকোক্যালিক্স, তাই না? এটা একটা ইম্পর্টেন্স, সেলের আউটার সারফেস কে ইন্ডিকেশন করে। আইটা হচ্ছে কিছু রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে যদি বাইরের দিকে থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর ফাংশন গুলা গ্রসলি আরেকবার বলবেন। ফাংশন তো অলরেডি পড়ায় ফেলছি, তাই না? তো তুমি একটু যে রেকর্ডিংটা দেখে নিও, রেকর্ডিং তো দেওয়া হবে, আই গেস দেখলে তুমি বুঝতে পারবা। স্টিল রেকর্ডিং দেখার পর যদি কোনো কনফিউশন থাকে আমাদের গ্রুপে পোস্ট দিও বা কোশ্চেন করো, আমরা সবাই আছি, তোমাদের যে কোনো অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে।